সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 168তম এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। কলিজার বন্ধুগণ, আমার দেশের সময় এই মুহূর্তে রাত 3:17 রাতের একেবারে শেষ অংশে বাসার ছাদে আজকে সারাটা রাত জেগেছিলাম কিছু অনাকাঙ্ক্ষিত স্মৃতির মাঝে মাঝে এরকম আমি জেগে থাকি। যাই হোক, আজ আমি আপনাদেরকে শোনাবো দিনাজপুরের ছেলে দুলালের জীবনের বাস্তব গল্প। দর্শক বন্ধুরা, দুলাল ভাই তার জীবনে একটা খারাপ সিদ্ধান্ত নিয়েছে। আমাকে বললো যে আপন ভাই, আমি আমার মাকে দুনিয়া থেকে সরিয়ে দেব। আমার এই কথাগুলো আপনি আগ থেকে বলে দিবেন, তা না হলে হয়তো পেপার পত্রিকায় কোনো একদিন আমার নাম আসবে, সবাই আমাকে খারাপ বলবে। সেদিন হয়তো আমি ইচ্ছে করলেও আমার বুকের ভিতর জমে থাকা কষ্টগুলো কাউকে বলতে পারবো না। তাই আপনি আমার কথাগুলো মানুষকে জানাবেন। আর আমি যদি এই খারাপ কাজটা করেই ফেলি, আমার যাতে ফাঁসি হয়, আমি যাতে নিজেও মরে যাই। দুলাল ভাই খুব খারাপ একটা পরিস্থিতিতে আছে, খুবই খারাপ পরিস্থিতি। আমার কাছে সিদ্ধান্ত চেয়েছে, আমি আমার মতো করে তাকে একটা সিদ্ধান্ত দিলাম এবং আমি চিন্তা করলাম যে তার এই গল্পটা অনেক বেশি ক্রিটিক্যাল, অনেক বেশি শিক্ষণীয় বটে। সো যার জন্য আমি গল্পটা আপনাদের সাথে শেয়ার করার জন্য রাতের একেবারে শেষ অংশে স্টুডিওতে এসে বসলাম। আমি আশা করব গল্প শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে শুনবেন এবং গল্প শেষে অবশ্যই দুলাল ভাই যাতে ভালো পথে ফিরে আসতে পারে সেজন্য তাকে একটা কমেন্ট করে যাবেন। তাহলে চলেন আমরা সবাই মিলে শুনে আসি দুলাল ভাইয়ের জীবনের ভয়ঙ্কর বাস্তব গল্প। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার নাম দুলাল হোসেন, আমার বাড়ি দিনাজপুর। প্রিয় বন্ধুগণ, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার ছোট একটা বোন। আমাদের পরিবারটা একটা উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ড্রাইভার। আমার বাবা যদিও পেশার ড্রাইভার হয়ে থাকে, কিন্তু আমার বাবার নিজস্ব 2টা মাইক্রোবাস আছে। বাবা একটা নিজে চালায়, আরেকটা বাবা ভাড়া দেয়। এই দিয়ে বাবা যেটাকে উপার্জন করে সেটাকে দিয়ে আমাদের সংসারটা অনেক ভালোই কেটে যায়। আমাদের পরিবারে একটা প্রবলেম আছে, একটা বড় ধরনের সমস্যা আছে। আমি জানি না সমস্যাটা আপনারা কীভাবে নেবেন, কিন্তু আমি আমার বাপ এবং দাদার মুখে যেভাবে শুনেছিলাম সেভাবে আপনাদেরকে বলে রাখি। আমাদের পরিবারের কোনো পুরুষ 40 থেকে 50 বছরের বেশি বাঁচে না। আমাদের পূর্বপুরুষগুলো 40 থেকে 50 বছরের মধ্যে মারা গেছে। যেমন আমার দাদার বাবা এবং দাদার দাদা থেকে শুরু করে আমার বাবা পর্যন্ত সবাই একই সিস্টেম। আমার বাবার বয়স এই মুহূর্তে প্রায় 45 বছর। সুতরাং সবাই মুখে মুখে শুনতেছে যে আমার বাবা 5 বছরের মাঝে নাকি মারা যাবে। আমার মানে এত খারাপ লাগে এই কথাবার্তাগুলো শুনলে। আমি বুঝতে পারিনি যে কেন এই সমস্যাগুলো হচ্ছে এবং কিভাবে তারা মারা যায়। এটার কোনো সঠিক প্রথা আমার নিজেরও জানা নাই। তবে আমি আমার মায়ের মুখে শুনেছিলাম যে আমাদের পরিবারের উপর নাকি একটা খারাপ জিন বা অন্য কিছুর একটা নজর আছে। ওই জিনটাই নাকি আমাদের পরিবারের পুরুষগুলোকে এভাবে নিয়ে যায়। এটা একটা অভিশপ্ত পরিবার বলে আমাদের এলাকার সবগুলো মানুষের কাছে পরিচিত। যাই হোক, সেখানে একটা ব্যাপার কিন্তু মানে একটু অন্যরকম বলতে আমার দাদা আমার মাকে বিয়ে করেছে। আমার মা কিন্তু আবার একটু প্যারানর্মাল টাইপের, মানে জিন ভূতের উপরে রিসার্চ করা একজন মানুষ। আমার দাদা জেনে শুনে হচ্ছে আমার মাকে বিয়ে করেছিল, কারণ যাতে মানে আমার মা যাতে আমাদের এই ব্যাপারগুলো বুঝতে পারে। তো আমার দাদাও কিন্তু প্রায় 49 বছরে মারা গেছে। তো এই জন্য মানে আমার মা মানে মোটামুটি অনেক ব্যাপারগুলো একটু বুঝতে পারে, মানে জিন ভূত সংক্রান্ত ব্যাপারগুলো খুব ভালো বুঝে। তো যাই হোক, এইভাবে আমার দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। যে কোনো সময় বাবা মারা যাবে। সবার মুখে শুনে আমার বাবা নাকি আর 5 বছর এই দুনিয়াতে বেঁচে থাকবে এবং এটি হচ্ছে আমাদের পরিবারের নিয়ম। তো দিনগুলো এভাবে কাটতে একটা পর্যায়ে আমি তখন ক্লাস 10-এ পড়ি। যখন ক্লাস 10-এ পড়ি তো দেখা যায় কি যে ব্যাপারটা এরকম হয়েছে যে আমি আসলে পড়াশোনার প্রতি মোটেও ভালো ছিলাম না। মানে আমি পড়াশোনার প্রতি যথেষ্ট বাজে একটা স্টুডেন্ট ছিলাম। আমি খুবই মানে একেবারে ভেঙে হচ্ছে কোনোভাবে ক্লাস 10 পর্যন্ত উঠেছিলাম। তো আমার বাবা তখন বলতেছিল যে একটা সময় তো আমি মারা যাব, অ্যান্ড আমার দাদা এবং মানে বাবা বললো যে আমার বাবা এবং আমার দাদা যেভাবে মারা গেছে আমিও সেম 50 বছরের মাঝে মারা যাব। সো আমি এই দুনিয়াতে বেঁচে থাকবো আর মাত্র 5 বছর। তো আমি এই কথাগুলো আমার বাবার মুখে শুনে বলি যে বাবা, এগুলো তুমি কেমন কথা বলতেছো? এই আধ্যাত্মিক টাইপের কথাগুলো বলা বন্ধ করো। এই দুনিয়াতে তুমি কতদিন বেঁচে থাকবে এটা শুধুমাত্র একমাত্র সৃষ্টিকর্তায় ভালো জানে। তুমি আমরা কেউ জানি না। তাহলে কেন তুমি এরকম শিরিক করতেছো আল্লাহর সাথে? আমার বাবা বলতেছে যে আমার দাদা এভাবে মারা গেছে এবং আমার বাবাও এভাবে মারা গেছে, আমিও এভাবে মারা যাব। তো যাই হোক, তখন পরিবারের মাঝে প্রচুর পরিমাণ কষ্ট বিরাজ করে। আমার মা কিন্তু তখন মাঝে এরকম হইতো যে মসজিদের ইমাম থেকে হুজুর থেকে শুরু করে মানে মুরব্বি টাইপের কোনো লোক দেখলে, বয়স্ক টাইপের কোনো লোক দেখলে আমার মা ডেকে আমাদের বাড়িতে নিয়ে যাইতো এবং তাকে মা খাওয়াইতো। তো
মা নিজেও কিন্তু এই ব্যাপারগুলো রিসার্চ করে। মা বলে যে আমাদের পরিবারের খুবই খারাপ একটা জিনিসের নজর আছে এবং এটা কাটিয়ে ওঠার জন্য মা অনেকবার মানে অনেক রাতের বেলা আমি দেখতাম যে মা মানে ইয়েতে বসে বৈঠকে বসে, সামনে হচ্ছে কোরআন শরীফ নিয়ে ওরকম বৈঠক বানিয়ে বসে মা এই জিনিসগুলোর উপরে মা রিসার্চ করে। তো এটা কিন্তু বাবাও কিছু বলে না, কারণ বাবা এটা মাকে করার জন্য অনুমতি দিয়েছে। তো দিনগুলো এভাবে কাটতে কাটতে আমি তখন আর পড়াশোনা বন্ধ করে দিই, যেহেতু আমার পড়াশোনার অবস্থা খুবই বাজে। আমি পড়াশোনা বন্ধ করে দিয়ে আমার বাবার কাজে হেল্প করে, অ্যান্ড আমার বাবাই আমাকে যেখানে নিয়ে আসে। তো বাবা একটা মাইক্রোবাস চালায়, আরেকটা মাইক্রোবাস একটা ড্রাইভারকে দেওয়া হয়েছিল। তো তখন আমার বাবা ওই মানে মাইক্রোবাসের ড্রাইভারের সাথে আমাকে হেল্পার হিসেবে চাকরি দেয়। যদিও মাইক্রোবাসটা আমাদেরই ছিল, কিন্তু আমি তখন চাকরি করতাম হেল্পার হিসাবে চাকরি করে কোনোভাবে হচ্ছে আমি যে টাকা মানে পাইতাম ওইটা দিয়ে আমি নিজে খরচ করে চলতাম। আমার বাবাকে কোনো রকম টাকা পয়সা আমি দিতে পারতাম না। দিনগুলো এভাবে কাটতেছিল। তো কাটতে কাটতে প্রায় আরও এভাবে আর প্রায় 6 থেকে 7 মাসের মতো কাটে। অ্যান্ড 6-7 মাসের মাঝে আমি আসলে মোটামুটি ড্রাইভিংটা একটু পাকা হয়ে যায়, মানে আমি মোটামুটি খুব ভালো ড্রাইভিং করতে পারি। একটা পর্যায়ে আমি যিনি হচ্ছে আমার ওস্তাদ ছিল আর কি, ওনাকে আমি বলি যে আপনি যদি আমাকে দেন এখন আমি চালাইতে পারবো। এবং আমার বাবাও দেখে যে হ্যাঁ আমার ড্রাইভিংয়ের হাতটা কিন্তু একেবারে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমার বাবা আমাকে বলে যে তুই নিজেই মানে গাড়ি চালা। তো এরকম করে চালাইতে চালাইতে একদিন হচ্ছে আমাদের বাড়ির পাশেই মানে আমাদের গ্রামের পরে 3টা গ্রামের পরেই মানে একটা বিয়ের জন্য আমাকে ইনভাইট করা হয়। মানে বিয়ের যাত্রী নিয়ে যাবো, আপনারা যারা গ্রামের মানুষ তারা ব্যাপারটা জানেন হয়তো। মানে গ্রামের কোনো বিয়ে হলে এরকম মাইক্রোবাস মানে ভাড়া করা হয়, মাইক্রোবাসে করে যাত্রী নিয়ে যাওয়া হয় এবং ওই যাত্রী আবার রিপিট করে দিয়ে যায়। ওরকমভাবে হচ্ছে আমি একটা মানে আমাকে হচ্ছে এভাবে দাওয়াত করে। তো আমি কী করি ওই দিন আর আমার যে ছিল মানে আমার যে ওস্তাদ ছিল, আমি ওস্তাদকে না নিয়ে আমি নিজে হচ্ছে যাত্রী আনার জন্য ওই বিয়ে বাড়িতে যাই। তো আমি যখন বিয়েবাড়িতে যাওয়ার পরে মোটামুটি প্রথম টিপ হয়ে যায়, মানে প্রথম টিপ দিয়ে আসি। তো অনেকের মুখে শুনতেছিলাম যে এখনও নাকি অনেক যাত্রী মানে এখনও নাকি অনেক মেহমানরা রয়ে গেছে এবং ওদেরকে গিয়ে আবারও আনতে হবে। তো এই টিপটা দেওয়ার পর আমি যখন শেষের টিপে আসার পরে আমি দেখলাম যে তখনও ভাই একেবারে ফুল, মানে এমন অবস্থা যে মানে মাইক্রোবাসের ভিতরে একটা পিঁপড়া ঢোকার জায়গাও নাই, এরকম অবস্থা আর কি। আমি এই টিপটাও নিয়ে আসলাম। এই টিপটা আনার পরে ওই দুলা যে ছিল, দুলার বাবা আমাকে বলতেছে বাবা রে একটা ঝামেলা তো হয়ে গেছে, আমাদের এক নায়ুরি গ্রামের বাসায় মানে একটু আদর করে নায়ুরি বলে, মানে হচ্ছে মেহমান বলেছে আমাদের দূর সম্পর্কের একটা মেহমান, সে আসলে মানে সে একটু মানে আর কি মানে সে আসলে ওই গেজাগেজি করে বসতে পারে না। তো তারা হচ্ছে শহরে থাকে। তো এখন মানে তুমি একটু গিয়ে তাকে নিয়ে আসো, মানে সেই শুধু একা আমাকে এটা বলে। তো আমি তখন বলি যে একটা মেয়ের জন্য এত দূরে যেতে হবে, কিন্তু ওই মানে দুলার বাবের কথা শুনে বুঝতে পারি যে মেয়েটা অনেক ভিআইপি, এটা আমি বুঝতে পারি। তো তারপর আমি কী করি ওই মেয়েটাকে আনার জন্য আমি আমার মাইক্রোবাস নিয়ে যাই। অ্যান্ড যাওয়ার পরে আমি জানি না আপনাদেরকে বললে আপনারা কতদূর বিশ্বাস করবেন, আমি একটা মেয়েকে দেখতে পাই যার গায়ের রং ছিল শ্যামবরণ, কিন্তু তার বডি স্ট্রাকচার চেহারা অসম্ভব সুন্দর ছিল। আমি এটাকে দেখার পর আমি চিন্তা করতেছি যে আল্লাহ এই একটা মেয়েকে নেওয়ার জন্য আমি আসছি। আমি কিন্তু আসার সময় ভীষণভাবে আমার মনটা খারাপ ছিল। আমি চিন্তা করতেছিলাম যে একটা মেয়ের জন্য আমি এত দূর পর্যন্ত যাব, কিন্তু মেয়েটাকে দেখার পর আমার মনটা ভরে গেল। আমি চিন্তা করলাম যে যত যাই হোক আমি একটা ভালো মানুষকে আমার পাশে বসে নিয়ে যাব, আমার একটা সুন্দর মানুষকে। অনেক ভালোই লাগলো। তো আসার পরে মেয়েটা আমার সামনেই বসলো। আমার মাইক্রোবাসটা ছিল নোহা, অনেকেই চেনেন হয়তো, টয়োটা কোম্পানির নোহা গাড়ি। তো ওই নোহা গাড়িটা আমি চালাই যাচ্ছিলাম, মেয়েটা আমার পাশে বসে আছে। আমি ইচ্ছে করে একটা গান ছেড়ে দিলাম। গান শুনতে শুনতে গ্রামের মেঠোপথ দিয়ে আমার মাইক্রোবাসটা হেঁটে যাচ্ছিল। আমি একটু পর মেয়েটার মুখের দিকে তাকার, মেয়েটা মুসকে হাসতেছে। মেয়েটা বুঝতেছিল যে আমি তার সামনেই তো ওভার স্মার্টগিরি দেখাচ্ছি। তো মেয়েটা কিছু বলে না। মাঝপথে আসার পরে আমি মানে মাইক্রোবাসের স্পিডটা কমিয়ে দিলাম, খুব স্লোলি যাচ্ছি। তাই মেয়েটাকে বললাম যে আপনাকে একটা কথা বললে কি রাগ করবেন? মেয়েটা বলে না রাগ করবো না, রাগ করে কি আছে বলেন, ড্রাইভার ভাইয়া। তো যখন আমাকে ড্রাইভার ভাইয়া বলে তখন আমার নিজের মাঝে একটু খারাপ লাগে। আমি তাকে বলি যে আপনি আমাকে ড্রাইভার ভাইয়া কেন বলতেছেন? তো বলে আপনি ড্রাইভার ভাইয়া না, কি বলবো? আমি বলি শোনেন, আপনি আমাকে ড্রাইভার বলেন, আমি যে গাড়িটা চালাই এই গাড়িটা কিন্তু আমাদেরই, আর এখানে একজন ড্রাইভার রাখা আছে, আমি মাঝে মাঝে হেল্প করি, কিন্তু এটা আমার প্রফেশন না। মেয়েটা আমাকে বলে যে তাহলে আপনি প্রফেশনালি কী করেন? এই প্রশ্নটা করার পর আমি পুরো চুপ হয়ে গেলাম। আমি আসলে নিজেই জানি না যে আমি আসলে মূলত কী কাজ করি। পড়াশোনা ছেড়ে দিয়েছি, তারপর তো ড্রাইভিংই করি। তো আমি তখন তারা বললাম যে আমি একটা বিজনেস করি। বলে কী বিজনেস? আমি বললাম যে আমাদের 8-10টা মাইক্রোবাস আছে, আমরা এগুলো ভাড়া দেই। মানে একটু চাপা মারলাম আর কি। মেয়েটা শুনে মানে খিলখিলিয়ে হেসে ওঠে। তো যাই হোক এভাবে যেতে যেতে কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি তখন বিয়ে বাড়িতে চলে আসি। বিয়ে বাড়িতে আসার পর আমি তখন মেয়েটাকে আমার মাইক্রোবাস থেকে নামানোর পরে মেয়েটা ওইখানে মানে যায়। আমার এত ভালো লাগে, আমরা যেহেতু
মানে আসলে ড্রাইভার হিসেবেই গেছি, মানে আমি কিন্তু ড্রাইভারই, তো আমাকে আবার ওই ড্রাইভারদেরকে আলাদা খেতে দিতে হয়। তো আমার কাছে নিজেকে অনেক ছোটো মনে হচ্ছিলো যে আমি ড্রাইভার, আমাকে ওই মেহমানের সাথে খেতে দিবে না। মানে ড্রাইভার হেল্পার যারা আছে, আরও তো মাইক্রোবাস ছিল, আরও 3-4টার মতো ছিল, তো সবাইকে হচ্ছে মানে আলাদাভাবে খেতে দিবে। তো আমার তখন তো খারাপ লাগে, তখন খাই না, আমি বললাম যে দূর এভাবে খাবো না, মানে ছোটো মনে হচ্ছিলো আর কি। তো না খেয়ে আমি তখন মাইক্রোবাসে বসে আছি, তো সব ড্রাইভার হেল্পারগুলো খাচ্ছে। ওই সময় আমি দেখতে যে মেয়েটা মানে আমার মাইক্রোবাসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। হেঁটে যাওয়ার পরে তখন আমাকে দেখছে, আমি বললাম ডাক দিলাম, বললাম যে দাঁড়ান। পরে দাঁড়ালো, আমি বললাম যে কই যাচ্ছেন? বলে যাচ্ছে একটু হাঁটার জন্য। আমি বলি বিয়ে বাড়িতে আসছেন, হাঁটবেন? বলে হাঁটি না একটু। আমি বললাম যে আচ্ছা ভালো। তো আমাকে মেয়েটা বলতেছে কী ব্যাপার, সব ড্রাইভার হেল্পাররা খাচ্ছে, আপনি খাবেন না? আমি বলি তো আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমি ড্রাইভারও না হেল্পারও না, এটা আমার নিজের কেন, আমি একজন ব্যবসায়িক। তো মেয়েটা বলতেছিল আচ্ছা আপনি তো অহংকার কেন করেন, তো চাপা কেন মারেন? আমি তখন বললাম যে দেখেন আমি মোটো চাপা মারতেছি না, আমি যে গাড়িটা চালাই এই গাড়িটা কিন্তু সত্যিই আমাদের, আর আমাদের আরও কয়েকটা গাড়ি আছে, এটা মেয়েটাকে বলি। তো বলার পর মেয়েটা তখন কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। তো যাই হোক, এভাবে যেতে যেতে আমি যখন মানে যাত্রী নিয়ে আসি আবারও, ওই সময় কিন্তু আমার এই মেয়েটাকে আমার গাড়িতে পাই না, মেয়েটা অন্য গাড়িতে ওঠে। তো যখন দুলার বাড়িতে আসি, দুলার বাড়িতে আসার পরে যাত্রী নামাই দিব, তো ওই সময় দুলার বাবা তোমাদেরকে টাকা দিবে। আমার টার্গেট হচ্ছে আমি টাকা নিব না, কারণ আমি যদি এখন টাকা নিই তাহলে তো আমি দ্বিতীয়বার এখানে আর আসতে পারবো না, এখানে আমাকে আবারও আসতে হবে, এবং এই ব্যাপারটা আমাকে খুঁজে বের করতে হচ্ছে মেয়েটা কোথায় থাকে, কী তার পরিচয়। এই জন্য আমি এখন আর কোনো টাকা নিব না, টাকা না নিয়ে আমি আবারও আসবো, এটা বলে আমি তখন টাকাটা না নিয়ে গাড়িটা না দিয়ে চলে আসি। গাড়িটা দিয়ে চলে আসার পরে ওইখানকারই একটা ড্রাইভার আমাকে ফোন দিয়ে বলে যে বলছে যে দুলাল ভাই আপনি যে টাকাটা নিলেন না, আমরা কি আপনার টাকা নিয়ে আসবো? আমি বলি না 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 ভাই, আল্লাহর দোহাই আমার টাকাটা আইনেন না, আমার টাকাটা ওইখানেই থাকুক, এরপরে দেখা যাক। তো আমি জানি যে মেয়েটা যেহেতু বলছিল দূরের আত্মীয়, তার মানে হচ্ছে মেয়েটা থাকবে। এর পরের দিন আমি একেবারে 7 সকালে মাইক্রোবাসটা নিয়ে ওই বাড়ির সামনে যাই। যাওয়ার পর আমি দেখতে পাই যে মানে বাড়ির ভিতরে তো যেহেতু বিয়ে বাড়ি, মানে মাত্র বাসরঘর হয়েছে, সুতরাং প্রচুর মেহমান, মানে প্রচুর পরিমাণ মেহমান ওখানে। তো আমি তখন মাইক্রোবাস নিয়ে যাওয়ার পরে সবাই মানে গ্রামের মধ্যে কিন্তু পিচ্ছি মানুষ আছে, মানে ছোটো ছোটো ছেলেমেয়েগুলো মাইক্রোবাস বা গাড়ি দেখলে মানে হুড় দিয়ে দৌড়ে আসে। তো অনেকে তখন দৌড়ে আসছে, আসার পরে আমি তখন ওনার নাম ছিল গাজী ভাই, মানে দুলার বাপের নাম। বললাম যে গাজী ভাই ঘরে আছে? বলে আছে। আমি বললাম যে ঠিক আছে, এটা বলে আমি তখন মাইক্রোবাসটা দাঁড়া করিয়ে আমি বাড়ির ভিতরে ঢুকে যাই। মানে আমার টার্গেট হচ্ছে বাড়ির ভিতরে ঢুকে যাবো, আমি মেয়েটাকে দেখবো। ঢুকার পরে আমি দেখি যে উঠানের ভিতরে প্লাস্টিকের চেয়ার বিছানো, আর ওখানে লাইক হচ্ছে খিচুড়ি রান্না করা হয়েছিল, এরকম কিছু একটা, লাইক খিচুড়ি রান্না করা হয়েছিল। যে মানে বিয়ের দিন সকালবেলা কিন্তু গ্রামের বাড়িতে খিচুড়ি রান্না করা হয়, মানে এটা কিন্তু খুব ভালো একটা রেওয়াজ আছে। তো খিচুড়ি রান্না করলো, আমি তখন বসলাম, বসার পরে আমাকেও একটা প্লেট খিচুড়ি দিল। আমি খিচুড়ি খাচ্ছিলাম, মেয়েটা আমার পাশে মিন্স হচ্ছে আমার থেকে একটু দূরে বসে আছে। তো আমি তখন খিচুড়ির মানে খেতে খেতে আমি তখন চেয়ারটা টান দিয়ে মেয়েটার পাশে গিয়ে বসলাম। তো বসার পর তখন মেয়েটার দিকে তাকায় আছে, মেয়েটা মুসকে মুসকে হাসতেছে, আমি যেগুলো করে ও কিন্তু বুঝে। আমি বললাম যে মানে আপনাকে আমি কিছু কথা বলবো। মেয়েটা আমাকে বলে যে কী বলবেন? আমি বললাম যে এভাবে বলবো না, আপনার ফোন নাম্বারটা আমাকে একটু দেন। তো বলে ফোন নাম্বার দিলে ফোনে বলবেন? আমি বললাম যে হ্যাঁ, সামনাসামনি বলতে আমার লজ্জা লাগতেছে। বলে আচ্ছা ঠিক আছে। তো মেয়েটা কী করে ঘরে যায়, ঘরে গিয়ে কাগজে করে ফোন নাম্বারটা লিখে না আমাকে দেয়। এর মাঝে গাজী ভাই কিন্তু আসে, আমি তখন আমার ভাড়াটা নেই। গাজী ভাই শুধু রাগারাগি করেছে কালকে কেন ভাড়া নিলেন। আমি বলি ভাই দেখেন এমনি মানে অনেক লেট হয়ে গেছে, আমার আরেকটা এয়ারপোর্টের ভাড়া ছিল, এয়ারপোর্টের ভাড়া, কারণ জানেন তো এয়ারপোর্টের যাত্রী যদি লেট হয়ে যায় তাহলে বিমান মিস করবে, এই জন্য এয়ারপোর্টের যাত্রীটা নিয়ে গেছি। তো এরপরে কথা বলার পরে গাজী ভাই চলে যাওয়ার পরে মেয়েটা তখন আসে, নাম্বারটা দিয়ে যায় আমাকে। নাম্বার দিয়ে যাওয়ার পর আমি তখন মানে আমার ঘরে আসি। ঘরে আসার পরে আমি কোনো রকম লেট না করে ঠিক সেই মুহূর্তে ওই নাম্বারটাতে আমি ট্রাই করি, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে নাম্বারটা বন্ধ। আমি যতবারই নাম্বারটাতে ট্রাই করি আমি বারবার নাম্বারটা বন্ধ পাই। আমার তখন এত পরিমাণ খারাপ লাগে নাম্বারটা বন্ধ কেন। সেদিন রাতটা কেটে যায়, পরের দিন আমার একটা ভাড়া থাকে, মানে আরেকটা বিয়ের ভাড়া থাকে, আমি আর ওইখানে যাইতে পারি না। পরের দিন বিকেলবেলা আমি আবারও গাড়ি নিয়ে ওখানে যাই। যাওয়ার পরে গাজী ভাইয়ের সাথে আমার দেখা হয়। গাজী ভাই আমাকে বলে যে কী ব্যাপার, এখন আবার কেন আসছেন? আমি বলি ভাই একটা জরুরি কথা আছে। তখন গাজী ভাই আমাকে বলতেছে কি? আমি বললাম যে ভাই দেখেন আমার গাড়ির ভিতরে আমি কিন্তু সর্বশেষ একটা মেয়ে যাত্রী নিয়ে গেছিলাম, আপনার খেয়াল আছে? তো বলে যে হ্যাঁ একটা মেয়ে তো নিয়ে গেছিলেন। আমি বললাম যে ওই মেয়ের পায়ে একটা নুপুর ছিল, ওই নুপুরটা হচ্ছে গাড়ির মধ্যে পড়ে গেছে, আমি নুপুরটা দিতে আসছিলাম, এটা বলি। তো তখন উনি বলে যে মানে নুপুরটা মানে পরে আমাকে বলতেছে যে ও নাম বলে, ও আচ্ছা নাম বলে, তার নাম বলে যে মেয়েটার নাম হচ্ছে নীলা, মানে উনি বলে গাজী ভাই বলে যে নীলা। আমি বলে যে ভাই নীলা না, মানে তা তো আর জানি না, কিন্তু মানে নুপুরটা গাড়ির মধ্যে পড়েছিল, কারণ লাস্টে যে মেয়েটাকে নিয়েছিলাম আমি কিন্তু খেয়াল করছিলাম যে মেয়ের পায়ে 2টা নুপুর ছিল, একটা তার পায়ে আছে আর একটা ছুটে গেছে, এই নুপুরটা দেওয়ার জন্য আসছিলাম। তখন উনি আমাকে বলে যে ঠিক আছে নুপুরটা আমার কাছে দিয়ে দাও, আমি পাঠাই দেবো ওদের বাড়িতে। আমি তখন বলি যে ভাই আপনি নুপুরটা কেন পাঠাই দিবেন? মানে উনি কিন্তু বয়স্ক মানুষ ছিল, কিন্তু আমার গাজী ভাই বলে ডাকি আর কি।
যাই হোক, আমি বললাম যে আপনি কেন নুপুরটা নিয়ে যাবেন, আপনি আমাকে ঠিকানা বলেন, আমরা তো মাঝে মাঝে গাড়ি দিয়ে দিক সেদিক দৌড়াদৌড়ি করি, আমি না হয় নুপুরটা মেয়েটাকে নিয়ে দিয়ে আসবো এটা বলি। তো বলার পরে তখন উনি আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি যদি ওইদিকে গাড়ি নিয়ে যান তাহলে আমি বাড়ির ঠিকানা দিই। পরে উনি ওকে বাড়ির ঠিকানা দেয়। ঠিকানা দেওয়ার পর আমি তখন মাইক্রোবাসটা ঘুরিয়ে সোজা ঠিকানা অনুসারে ওই মেয়ের বাড়িতে চলে যাই। বাড়িতে চলে যাওয়ার পরে আমি যেহেতু মাইক্রোবাস নিয়ে গেছি এবং আমার তো সাহস আছে যে গাজী আমাকে পাঠাইছে, আমি একেবারে বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার পর আমি দেখতে পাই যে মেয়েটা গোসল করে মাত্র বের হয়েছে। আমি তখন নীলা বলে ডাক দিই, নীলা বলে ডাক দেওয়ার পরে একটু অবাক হয়ে তাকায় থাকে, কারণ সে কিন্তু এই পর্যন্ত আমাকে নাম বলে নাই। তো আমার কাছে এসে বলতেছে যে ভাইয়া কী বলবেন। আমি বললাম যে আপনার একটা নূপুর, তখন আবার পিছনে তার মা দাঁড়াই ছিল, যার জন্য আমি বললাম যে আপনার একটা নূপুর হচ্ছে এভাবে পড়ে গেছে, নূপুরটা দিতে আসছিলাম। তো মেয়েটা আমাকে বলেছে ও আচ্ছা ফাইন, তো আমি নূপুরটা দিয়েছেন। আমি বলতেছি যে আপনি ভুল নাম্বারটা আমাকে দিয়েছিলেন কেন, রং নাম্বারটা কেন দিয়েছে। তখন মুচকে মুচকে হাসে। আমি বললাম যে কাজটা কিন্তু ঠিক করেন নাই। বলে আমি আমাদের বাড়ির পিছনে, ওদের বাড়ির পিছনে একটা মাদ্রাসা আছে, বলে আমি ওই মাদ্রাসায় পড়ি, আগামী দিন সকাল 9টা বাজে এখানে আইসেন, এটা বলে। তখন আমি কী করি, নুপুরটা তার হাতে দিয়ে আমি তখন চলে আসার পরে পরের দিন সকাল 9টা বাজে মাদ্রাসার সামনে আবারও যাই। যাওয়ার পরে আমি তখন দাঁড়াই থেকেছিল মাদ্রাসার সামনে, তো সব মেয়েরা মুখোশ পরে যায়। তো সব মেয়েগুলো মাদ্রাসার ভিতরে ঢুকতেছে, আমি দাঁড়াই থাকি, কারণ আমি আসলে ভঙ্গ হয়ে থাকি, চোখ ছাড়া কোনো কিছু দেখা যায় না। আমি চিন্তা করি আমি নীলাকে চিনবো কেমন করে। এরকম করে যেতে একটা পর্যায়ে নীলা তখন আমার সামনে এসে বলতেছে যে কী ব্যাপার, চলে আসছেন। আমি বললাম মা আসবো না, তোমাকে কথা দিয়েছিলাম না এসে আমি পারি। তখন ও আমাকে বলে যে গুড বয়। আমি বললাম আচ্ছা ফাইন। তো আমি বললাম যে এটা তুমি কী করলাম, আমাকে এটা ভুলভাল নাম্বার দিয়ে দিলাম, এটা কি তুমি ঠিক করছো। আমাকে বলে যে আপনি আমাকে কতটা মিস করেন এইটা দেখার জন্য কিন্তু এই কাজটা করেছি। আমি তখন তাকে বলি যে সঠিক নাম্বারটাকে আমি পাবো না, সঠিক নাম্বার পাওয়ার মতো যোগ্য কি আমার নাই। তখন আমাকে বলে যে একটা পরীক্ষা নিয়েছিলাম, পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন, আপনি পাস করেছেন, আপনি কি আমার কন্ট্যাক্ট নাম্বার দিতে কোনো আপত্তি নেই। এরপরও তার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দিয়ে দেয়। কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার পর আমি তখন বাড়িতে আসি, আসার পর আমি তাকে কন্টিনিউ ফোন দেই। এভাবে কথা বলতে বলতে কখন কবে কোন জায়গায় কীভাবে যে আমি তাকে ভালোবাসি বলে ফেলেছি আমি নিজেও জানি না। আমাদের দুজনের মাঝে একটা গভীর প্রেমের সম্পর্ক হয়। প্রতিটা মুহূর্ত আমি তার সাথে কথা বলি। একটা মুহূর্ত তার সাথে কথা না বলতে পারলে যেন আমি দিশেহারা হয়ে যাই, পাগলের মতো তার সাথে আমি মিশে থাকি। যাই হোক, আচ্ছা আমি আরেকটা ব্যাপার এখানে বলে রাখি। ব্যাপারটা হচ্ছে এরকম যে ওদের যে বাড়িটা ছিল এটা কিন্তু আমাদের গ্রাম থেকে অনেক বেশি দূরেও না, মোটামুটি পাশাপাশি 4-5টা গ্রামের পরেই এরকমই ছিল। তো যাই হোক, এরপরে ওইভাবে তার সাথে আমার কথা বলতে বলতে খুব গভীর একটা প্রেম হয়। অ্যান্ড প্রেম ভালোবাসা আমার খুব বেশি ইজি হয়ে যায় এই কারণে যে আমার কাছে মাইক্রোবাস আছে। তো আমি যখনই যাই তার মাদ্রাসার সামনে, তো মাইক্রোবাসে উঠার পর আমরা নিরল কোনো জায়গায় গিয়ে ঘন্টাখানিক বসে মাইক্রোবাসে কথা বলি। তো যেহেতু একটা নোহা গাড়ি, অনেক দামি একটা গাড়ি, এই জন্য আশেপাশে কেউ দেখলেও গাড়ির দিকে ফিরে তাকায় না। আর আমার গাড়ির গ্লাসগুলো ছিল সম্পূর্ণ কালো গ্লাস উঠে দিয়া আমি তার বুকে মাথা রেখে কত যে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি আমি বলে বুঝাতে পারবো না। আমার এই কঠিন প্রেমের ভালোবাসাগুলো আমার এখনও মনে পড়ে। যাই হোক, এভাবে আমি তার সাথে খুবই গভীর প্রেমে মগ্ন হয়ে যাই। সময় যত যাচ্ছে, দিন যত গড়াচ্ছে, তার প্রতি ভালোবাসার দুর্বলতা ততটাই বাড়তেছে। কথায় আছে যে সব সুখ কপালে সয় না, সুখের মাঝে দুঃখের বাতি জেলে ওঠে। হঠাৎ করে আমি একটা পর্যায়ে শুনতে পাই যে পরিবার থেকে নাকি তার বিয়ে ঠিক করেছে এবং তার বিয়ে ঠিক হয়ে গেছে। কথাটা শোনার পরে আমার ভিতরে প্রচুর কষ্ট লাগে। আমি আরেকটা ব্যাপার বলে রাখি, ও কিন্তু সবার ছোট, ওর বড় 3টা ভাই আছে। অ্যান্ড ওর বাবা হচ্ছে আগে আর্মিতে চাকরি করতো, এখন হচ্ছে রিটায়ারে আছে। তো পরে আমি তাকে বললাম যে আমাকে যখন এই কথাগুলো ফোন করে বলে যে তার বিয়ে ঠিক হয়ে গেছে, পরিবার থেকে তাকে এক জায়গায় বিয়ে দেখেছে, তখন ওর খুব বেশি খারাপ লাগে। আমি তাকে বলি যে নীলা, তুমি তো খুব ভালো করে জানো যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, অ্যান্ড তোমাকে ছাড়া বেঁচে থাকা আসলে আমার পক্ষে খুব সম্ভব না। তুমি যেভাবেই পারো প্লিজ আমার কাছে চলে আসো, খুবভাবে রিকোয়েস্ট করে আমি তাকে বলি। কিন্তু সে আমাকে একটা কথাই বলে, সে কখনো পালিয়ে বিয়ে করবে না। আমাকে বলে যে দুলাল, তুমি যত কথাই বলো আমি কখনো পালিয়ে বিয়ে করবো না, কারণ আমি পালিয়ে বিয়ে করাটাকে ভালো মনে করি না। আমি তখন তাকে বলি যে আমরা দুজনকে ভালোবাসি, যদি পালিয়ে না যায় এছাড়া তো কোনো উপায় নাই। কিন্তু আমাকে বলে যে ও পালাইতে পারবে না। আমাকে বলে যে তুমি একটা কাজ করো, তোমার পরিবার থেকে আমার পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাও, বিয়ের প্রস্তাব পাঠালেই তো হবে। আমি তখন বলি ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমি বিয়ের প্রস্তাব পাঠাই। আমি ওই দিনে গিয়ে আমার বাবাকে সব কিছু খুলে বলি। আমি চিন্তা করি যে আমার লুকে কোনো লাভ নেই, যেহেতু আমি তাকে ভালোবাসি, সুতরাং বাবার কাছে আমি স্ট্রেট ফরওয়ার্ড সব কিছু বলে দিই যে বাবা এই ঘটনা, আমি এটাকে খুব ভালোবাসি, এখন তুমি একটা ব্যবস্থা করো। বাবাকে বলার পর বাবা বলতেছে যে গ্রামের নাম ঠিকানা সব কিছু বলি, যেহেতু আমি পরিবারের বড়, আমার বোনটা ছোট, আর বিয়ে করার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে, আমি মাইক্রোবাস চালাই, ভালো টাকায় উপার্জন করি, সেই ক্ষেত্রে আমার বাবা দ্বিমত পোষণ করে নাই, বলার সাথে সাথে রাজি হয়ে গেছে।
তো আমি ওই মেয়ের ঠিকানাটা দিই, সব কিছু দেওয়ার পরে আমার বাবা তখন কী করে ওইখানে যায়। যাওয়ার পরে আমার বাবা যেদিন যায় মানে ওই দিন মানে হচ্ছে নীলার বাবা আমার বাবাকে প্রচুর সম্মান এবং ভালোবাসে। মানে আমার বাবাকে এত পরিমাণ ভালোবাসে, বাবার প্রতি আমার মানে ওনার অন্যরকম মানে ভক্তি শ্রদ্ধা বা অনেক আদর করে আমার বাবাকে। তো যাই হোক, বাবা কথাবার্তা বলে আসে, আসার পরে বাবা আমাকে বলে যে মানুষগুলো অত্যন্ত ভালো, মানে এত ভালো মানুষ যে বলে বোঝানো যাবে না। আমি এই পরিবারে তোকে বিয়ে করাইতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই, এটা বলে বাবা তখন রাজি হয়। আমি তখন বলি যে যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া যে আমার বাবা প্রতিটা ব্যাপারে পজিটিভলি নিয়েছে। তো এভাবে কিছুদিন যাওয়ার পরে উনি আমার বাবাকে বলে যে উনি ফোন করে আমার বাবাকে মানে কবে ওরা আসবে এটা আমাদেরকে জানাবে। কিন্তু প্রায় 15 দিনের মতো হয়ে যায়, উনি আর আমার বাবাকে কল দেয় না। যখন আমার বাবাকে কল দেন, আমি প্রত্যেকদিন বাবাকে জিজ্ঞেস করেছি, বাবা নীলের বাবা কল দিছে, এরকম করে বলি। বাবা বলে যে না, কল দেয় না। নীলাকে আমি জিজ্ঞেস করে ফোন করে, তোমার বাবা বললো যে কল দিবে, আসবে, তো আসতেছে না। নীলা আমাকে বলে আজ আসবে, কাল আসবে, এগুলো বলে নীলও আমাকে ঘোরাচ্ছে। আমি কিছুই বুঝতে পারতেছি না যে সমস্যাটা কোন দিকে যাচ্ছে। এরকম করতে করতে বেশ কিছুদিন কেটে যায়, প্রায় 20 থেকে 25 দিনের মতো কাটে। তখন আমি মানে নীলার সাথে খুব রাগারাগি করি যে তোমার বাবা এরকমটা কেন করতেছে বা এই সেই। তখন নীলা আমাকে বলে যে তুমি তো আব্বাকে ফোন করতে পারো। আমি বলি তোমার আব্বার নাম্বার তো আমার কাছে নাই। তখন নীলা কী করে ওর বাবার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দেয়। দেওয়ার পর আমি কন্ট্যাক্ট নাম্বারটা আমার বাবাকে দিয়ে বলে, বাবা তুমি নীলার বাবাকে ফোন করে বলো যে কী বলে। আমার বাবা বলতেছে যে আজিব, আমি কেন ফোন করব, উনি তো নিজেই বললো আমাকে ফোন করে জানাবে। এখন আমি যদি ফোন করে এমন কাছে ছোটো হয়ে যাব না। আমার বাবাকে বলছিলাম যে বাবা তোমার বড় ছোট্টটাই বড় কথা, নাকি আমি তোমার সন্তান হিসেবে এই দুনিয়াতে বেঁচে থাকি সেটা তোমার বড় কথা। আমার বাবা তখন বলে জানা না কেন, তুই আমার সন্তান, তুই অবশ্যই দুনিয়াতে বেঁচে থাকবে। আমি বলি তাহলে তুমি প্লিজ কোনো রকম দ্বিমত পোষণ না করে ওর বাবার কাছে ফোন করো। এরপর বাবা আমার সামনে লাউড স্পিকার দিয়ে মানে হচ্ছে নীলের বাবার সাথে কথা বলে। তো কথা বলার পরে নীলার বাবাকে খুব ভালোভাবে বুঝিয়ে বলেছে, ভাই দেখেন মানে আপনি তো বলেছিলেন যে আপনি হচ্ছে আমাকে জানাবেন, কিন্তু আর ফোনও দিলেন না, কিছু বললেন না। তখন নীলার বাবা আমার বাবাকে বলতেছে যে আপনাদের পরিবারে একটা বড় ধরনের প্রবলেম আছে, আপনি এই প্রবলেমের কথাটা লুকিয়েছিলেন কেন। আমার বাবাকে এটা বলার পর আমার বাবা বলেছে কই ভাই, আমাদের পরিবারে তো কোনো প্রবলেম নেই, আমরা তো দিব্যি সব অনেক বেশি ভালো আছি। তখন নীলার বাবা বলতেছে আপনারা ভালো নাই এবং আপনি যথেষ্ট রকম একজন মিথ্যাবাদী, এটা আমার বাবাকে বলার পর আমার বাবা খুব রেগে যায় এবং রেগে গিয়ে বাবা বলে যে আমি আপনার সাথে কী মিথ্যে বলেছি। তখন নীলার বাবা আমার বাবাকে বলতেছিল যে আপনাদের পরিবারে একটা প্রবলেম আছে, আর সেটা হচ্ছে আপনাদের পরিবারে কোনো পুরুষ 50 থেকে 60 বছরে মানে 40 থেকে 50 বছরের বেশি বাঁচে না। অ্যান্ড এমন একটা পরিবারে আমি আমার মেয়েকে কীভাবে বিয়ে দিব। আমার বাবা তখন অনেকে বলতেছিল যে ভাই দেখেন এগুলো কুসংস্কারের কথা বলে লাভ নাই, এগুলো আসলে মানে কুসংস্কার। তখন উনি আমার বাবাকে জিজ্ঞেস করে আচ্ছা আপনার বাবা যিনি মারা গেছে উনি মানে কত বছর মারা গেছে। আমার বাবা তখন নীলার বাবা আবারও জিজ্ঞেস করে যে আপনার যে দাদা আছে উনি কত বছর মারা গেছে। তখন আমার বাবা আবারও বলে। তখন দুইটা কথা শোনার পরে আমার হচ্ছে মানে নীলার বাবা তখন আমার আব্বাকে বলতেছিল যে আপনারও তো মরণ ঘনিয়ে আসতেছে, আপনার যে বয়স আপনি তো বেশি দিন বাঁচবেন না, সুতরাং যা কয়েকদিন বেঁচে থাকেন ভালোভাবে বেঁচে থাকেন, মানুষের মেয়েদের জীবন এভাবে নষ্ট করবেন না। এটা বলার পর তখন ফোন লাইনটা কেটে দেয়। আমি তখন মুহূর্তের মধ্যে বুঝে যাই যে লাভ নাই, আমার নীলাকাশে চলে গেছে, নীলাকে পাওয়া হয়তো আমার আর হবে না। খুবই কান্না করে ওই দিন বিকেলবেলা নীলাকে ফোন করি শুধু একটা কথাই বলি যে দেখো তুমি বারবার আমাকে বলো যে তোমার বাবা মা। দেখো নীলা, তুমি যদি ঘর থেকে পালিয়ে আসো তোমার বাবা মা কিন্তু মরে যাবে না, হয়তো তারা আজকে কান্না করবে, কালকে কান্না করে একটা দিন তারা আমাদের সম্পর্কটা মেনে নেবে। কিন্তু আমি এই বিকালের কসম করে বলতেছি যে নীলা, তুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যাও তবে সত্যি আমি মরে যাব, বেঁচে থাকা আমার পক্ষে কোনো দিনও সম্ভব নয়। আমি খুবই কান্নাকাটি করি এবং আমি একটা পর্যায়ে হাত কাটি। আমি যখন হাত কাটি হাত কাটার পর আশেপাশের কিছু লোক দৌড়ে এসে আমাকে ধরে বলতেছে ভাই হাত কাটতেছেন কেন। কথাগুলো জোরে জোরে বলতেছিল, বাটনওয়ালা মোবাইল দিয়ে আমি নীলার সাথে কথা বলতেছিলাম। নীলা কিন্তু তখন এই কথাগুলি স্পষ্ট শুনতে পায়। শুনতে পাওয়ার পর তখন আমি লাইনটা কেটে দেবো, তখন সারা রাত আমাকে কল দেয়। আমি আর কল রিসিভ করি না। আমি বলি যে দেখি না সে কী করে। অ্যান্ড পরের দিন সকালবেলা আমি যখন গাড়ির গ্যারেজে যাওয়ার পর দেখি যে নীলা ওই গ্যারেজের সামনে দাঁড়ায় আছে। নীলাকে দেখার পর তো আমি পুরো অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, ও এখানে কীভাবে আসলো। তো আমাদের গ্যারেজে একটা ছেলে থাকে সজীব না, মানে সজীবের জিজ্ঞেস সজীব ওইখানে কেন আসছে, পরে বলো আপনার খোঁজে আসছে অনেক সকালবেলা। তো আমি তখন বলি যে মানে বলছি কী ব্যাপার, কেন আসছেন। বলে তুমি আমার ফোন রিসিভ করো না কেন। আমি বললাম যে ফোন রিসিভ করবো না, কারণ আমরা তো হচ্ছে মানে ওকে খুব ভাবে আমি বলি আর কি যে আমি ফোন রিসিভ করবো না, কারণ তোমার বাবা তো আমার বাবাকে মানে অপমান করলো, অ্যান্ড তুমি আমার সাথে পালায় আসবে না, তাহলে আমাদের এই সম্পর্কটার মানেটা কি। তো তখন সে আমাকে বলে যে ভালোবাসলেই কি ভালোবাসার মানুষকে পেতে হবে, পাওয়ার মাঝেই কি সুখ, না পাওয়ার মাঝে কি কোনো সুখ নেই, মানে সম্পূর্ণ আধ্যাত্মিক কথাবার্তাগুলো বলে।
আমি তখন তার একটা কথাই বলি যে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে তুমি সব কিছুর বিনিময়ে নিবা, অ্যান্ড এটাই হচ্ছে ভালোবাসার স্বীকৃতি বা প্রমাণ। ও আমাকে বলে তুমি কি আমাকে বিয়ে করতে পারলে ভালো থাকবা? আমি বললাম আমি তোমাকে বিয়ে করতে পারলে ভালো থাকবো। তখন আমাকে বলে যে শুনেছিলাম বাবার মুখে তোমাদের এই পরিবারের কোনো পুরুষ নাকি 40 থেকে 50 বছরের বেশি বাঁচে না, অ্যান্ড আমার যে বাকি জীবনটা কী হবে? আমি তখন তারে বলি যে আমি আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করি, বলি যে আল্লাহ এই দুনিয়াতে যদি আমি একদিন বেঁচে থাকি, ওই একদিন যেন আমি শুধুমাত্র নীলার সাথে থাকতে পারি। আমার এই দুনিয়াতে 1000 বছর নীলাকে ছাড়া থাকার ইচ্ছা নাই। এই কথাগুলো বলার পর আমাকে বলে যে আগে তো শুনতাম শুধুমাত্র ড্রাইভার, কিন্তু এখন তো দেখি কবিও হয়ে গেছো। তো তার সাথে কথা বলতে বলতে আমাকে বলে যে ঠিক আছে তুমি যদি আমাকে বিয়ে করতে চাও আমি তখন রাজি আছি। আমি তখন বলি আলহামদুলিল্লাহ। আমি ওর এই কথাটা শোনার পর আমার কাছে মনে হয় যে আমি দুনিয়াতে বসেই সরাসরি আসমানের চারটা পেয়ে গেছি। এরপরও একটা দিন ফিক্সড করে ওই দিনে ওর কিছু বন্ধুবান্ধব সহ আমার কিছু বন্ধুবান্ধব রেখে আমরা হচ্ছে দিনাজপুর শহরেই 6 লাখ টাকা বিনিময়ে নীলাকে বিয়ে করি। অ্যান্ড বিয়ে করার পর আমি নীলাকে বলি যে তুমি তোমার পরিবারে যাইও না, কারণ ওর যে ভাইগুলো আছে এগুলো ভাই না, এক একটা ডাকাইত, এক একটা অনেক বড় ডাকাত। আর ওর মা এবং বাবা দুজনেই যথেষ্ট হার্ড টাইপের একটা মানুষ। আমি তাকে ওই বাড়িতে যেতে দিই না। ও আমাকে বলে যে আমি চলে যাবো আব্বা আমার কাছে যাই। আমি বলে না তুমি ওখানে যাইতে পারবা না। সে আমার সাথে যতই জোরাজোরি করে আমি তাকে যেতে দিই না। একটা পর্যায়ে আমি তখন তার সাথে হচ্ছে দিনাজপুর শহর থেকে আমি অনেক দূরে আরেকটা জায়গায় চলে যাই। আমি বলে রাখি যে রাজশাহীতে চলে যাই, কারণ আমার টার্গেট হচ্ছে ওর ভাইগুলো আজ হোক কাল হোক আমাদেরকে দিনাজপুর শহরে খুঁজে বের করে ফেলবে। তারপর আমি রাজশাহীতে চলে যাই। অ্যান্ড রাজশাহীতে চলে যাওয়ার পরে আমরা একটা বাসা ভাড়া করি, যদিও আসলে অত বেশি টাকা আমার কাছেও ছিল না, ওর কাছেও ছিল না। যে পরিমাণ টাকা আছে ওইটা দিয়ে আসলে বাসা ভাড়া হয় না। এরপর একটা খুব ছোটো বাসা ভাড়া করি, দুজনে একটা সেপারেট বাসা নিয়ে ওখানেই থাকি। দিনগুলো এভাবে কাটতেছিল। অ্যান্ড আমি তখন হচ্ছে আমি তো যেহেতু মাইক্রোবাস চালাইতে পারি, আমি একটা ড্রাইভার, তো সেখানে হচ্ছে একটা হচ্ছে যাত্রী আর কি, ওইখান থেকে অনেক দূরে একটা লোকাল একটা আপনারা হয়তো অনেকেই চিনবে যে লেম্বুজি বা এই টাইপের গাড়িগুলো বলে পিক আপ কেটে যেটা বানানো হয়, পিক আপের পিছনের ইয়েটা কেটে যেটা বানানো হয় ওরকম আর কি, পিক আপের মতো। তো আমি ওখানে ওটা চালাই আর ওকে নিয়ে দিনগুলো মোটামুটি ভালো হয়ে যাচ্ছে। যেতে যেতে প্রায় 1.5 মাসের মতো কেটে যায়। অ্যান্ড ওই 1.5 মাস ও তার পরিবারের সাথে কোনো যোগাযোগ করে না। আমিও আমার পরিবারের সাথে অতটা যোগাযোগ করি না, যদিও আমার আব্বা আমার সাথে মাঝে মাঝে কথা বলি, তাদেরকে আমি বলি না যে আমি এই অঘটনটা ঘটাই দিছি। তো দিনগুলো এভাবে কাটতে কাটতে সে আমাকে একটা পর্যায়ে বলে যাচ্ছা আমরা এভাবে কতদিন পালিয়ে থাকবো, আমাদের তো একটা আমাদের একটা ভবিষ্যৎ আছে, বা আমরা তো কিছু একটা করব। তো আমি আমার আব্বা আম্মার সাথে একটু কথা বলি, অ্যান্ড কথা বললে তো তারা বুঝতে পারবে যে আচ্ছা ওকে আরেকটা ব্যাপার বলে রেখে আমি বলতে ভুলে গেছিলাম। আর নীলা যখন আমার সাথে পালিয়ে চলে আসে, নীলা কিন্তু তাদের বাসায় একটা কাজের মেয়ে ছিল, ওই কাজের মেয়েকে বলে আসছে যে আমি একটা ছেলেকে ভালোবাসি, তার সাথে চলে যাচ্ছি, এটা আমার আব্বা আম্মাকে বলে দিও। তো সেদিন আমাকে বলে যে আমার আব্বা আম্মাকে ফোন করে বলি বিয়ের আগে না হয় ওরা রাগারাগি করেছে বা তোমার কাছে আমাকে দেয় নাই, কিন্তু এখন তো দিতে পারে, এখন হয়তো দিবেও। ও আমাকে এটা খুব ভালোভাবে বলার পর আমি তখন বলি যে ঠিক আছে, তুমি যদি মনে করি যে তোমার আব্বা আম্মার সাথে কথা বললে ভালো কিছু হবে তাহলে আমার কোনো আপত্তি নেই, তুমি কথা বলতে পারো। এরপর নীলা তার বাবাকে ফোন করে কথা বললে, অ্যান্ড কথা বলার পরে নীলার বাবা তখন প্রচণ্ড রকম কান্নাকাটি করে, যে ওকে বলে যে তুই আমার একটা মাত্র মেয়ে, আমার বাকি সবগুলো ছেলে, আমি তোকে এত ভালোবাসছি, তুই কলিজার টুকরা ছিলি, তুই কেন আমার কাছে এই কথাটা লুকালি? তখনও বলে যে বাবা আমি তো কোনো কিছু লুকাই না, আমি তো তোমাকে বলেছিলাম যে আমি ছেলেটাকে তোমাকে ছেলেটার বাড়িতে তোমাকে পাঠাইছিলাম, তুই তো রাজি হও নাই। তখন ওর বাবা কিন্তু তখনও জানতো না যে ও আমার সাথে পালাইছে। তখন ওর বাবা বলতেছে যে তুই কি ওই ড্রাইভারের সাথে পালাইছিস, খুব খারাপ ভাষায় বলে। তখন নীলা বলে যে হ্যাঁ আমি ওই ড্রাইভারের সাথে পালাই গেছি। ওর বাবা তখন বলে যে তুই এত সুন্দর স্মার্ট একটা মেয়ে, অথচ একটা মাইক্রোবাসের ড্রাইভারকে বিয়ে করলে। ওর বাবা একটু অহংকার করে কথাগুলো বলে। অ্যান্ড কথাগুলো শুনতে নীলার চোখে তখন পানি পড়তেছিল। নীলা তখন ফোনটা কেটে দেয়। নীলা ফোনটা কেটে দিয়ে আমাকে বলতেছে যে এই দুনিয়ার মানুষগুলো এমন কেন, আমাকে বলো তো, ওদের কাছে কি অর্থ আভিজাত্য ছাড়া কোনো কিছুই নেই? আমি তখন তারে বলি যে কী করবা বলো, আসলে মানুষগুলো এমনভাবে থাকতে হবে। তো দিনগুলো আমি কিন্তু আমার আব্বা আম্মার সাথে মাঝে মাঝে কথা বলি। আমি আর আব্বা আম্মাকে বলে যে তুই কই গেলি, বা আমি কিন্তু আবার এরকম মাঝে 5-6 মাসের জন্য আমি ঢাকায় চলে যাই, বাড়ি ছেলে ঢাকায় চলে যাই, বা আত্মীয় স্বজনের বাসায় থাকি বেশিরভাগ সময়। তো এটা নিয়ে আব্বার অত বেশি রাগারাগি করে না, বা আব্বা জানে যে আমি ভালোই আছি, যেখানে আছি আমি ভালোই আছি। তো দিনগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন আমার আব্বা আম্মার সাথে কথাবার্তা বলে, অ্যান্ড আমি তখন বলি যে আমি আমাদের বাড়িতে চলে যাব, আমাদের বাড়িতে চলে যাব। এটা বলে আমি তখন নীলাকে নিয়ে আমি আমাদের বাড়িতে যাই। অ্যান্ড আমাদের বাড়িতে যাওয়ার পরে আমার মা তখন যদিও একটু মন খারাপ করে, রাগারাগি করে, কিন্তু নীলাকে পাওয়ার পর আমার মা খুশি হয়, কারণ নীলা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আর আমাদের পরিবারের মানুষগুলো যখন সব কিছু মেনে নেয়, তখন আমার আব্বা বলতেছে যে নীলার বাবাকে সব কিছু জানানোর জন্য। আমি তখন আমার বাবাকে বলি যে বাবা, নীলার বাবাকে জানালে তো হিতে বিপরীত হয়ে যেতে পারে, কারণ তুমি তো আর ভালো করে জানো যে নীলার
নীলার বাবা কত ডেয়ারিং একটা মানুষ। উনি আমাকে বলে যে যতই ডেয়ারিং হোক না কেন নিজের মেয়ের ক্ষেত্রে কেউ কখনো খারাপ সিদ্ধান্ত নিবে না, ও সবাই ভালো সিদ্ধান্ত নিবে, তুই ওর বাবার সাথে কথা বলার ব্যবস্থা কর। এরপর আমার আব্বা নিজে ওর বাবাকে ফোন করে বলে যে মানে আপনাদের মানে সব কিছু বলার পর তখন মানে যেদিন বলে তার 2 দিন পরে নীলার বাবা তখন আমাদের বাড়িতে আসে। অ্যান্ড আমি একটা ব্যাপার বললে হয়তো আপনারা জানি না কীভাবে নেবেন, এই সেই নীলার বাবা যে কিনা আমার বাবাকে খুব অপমান করেছিল, কিন্তু নীলার বাবা যখন হচ্ছে আমাদের ঘরে আসে খুব সুন্দর করে আমার আব্বার সাথে কথা বলে, মানে ভাইজান বলে আমার আব্বাকে সম্বোধন করে এবং আমাকে বাবা বলে কথা বলে, মানে কি একটা মহাব্বত নীলার বাবার। তো এরপরে উনি আমাকে বলে যে যা করছো পাগলামি করছো, এখন পাগলামির তো কোনো ভ্যালু নাই, বা ও পাগলামি করছো তুমিও পাগলামি করছো, এগুলো সব বাদ দিয়ে এখন ভবিষ্যৎ দিয়ে চিন্তা করো। আমি বললাম যে ঠিক আছে আঙ্কেল, আপনি বলেন যে কী ভবিষ্যৎ দিয়ে চিন্তা করবো। তখন হচ্ছে মানে আমার পিছনে কিন্তু নীলা ছিল, নীলা তখন আমার মানে পাঞ্জাবি পরিচয়, পাঞ্জাবি ধরে টান দিতে আছে। আমি তখন তারা বলি যে কী ব্যাপার টানাটানি করতেছেন, আমাকে বলে যে আমার বাবাকে বাবা বলে ডাকো, তাহলে তো রাগ করবে। এরপরে আমি কী করবো, ওনাকে বাবা বলে ডাকছি, বাবা দেখেন এই ঘটনা। এখন উনি আমাকে বলে যে তুমি আমার বাড়িতে চলো, আমি সব কিছু মেনে নিব বা কোনো ঝামেলা নাই, এটা সেটা বলে উনি তখন মোটামুটি খুব ভালো একটা মানে ইয়ে করে ফেলে, আমাদের সাথে খুব ভালো একটা ইয়ে করে এবং আমার বাবা মা দুজনেই মেনে নেয়। তারা বলে যে তুমি এর বাবা মেনে নিয়েছে ব্যাপারটা, তাহলে তো কোনো প্রবলেম নাই। তো তিনি কী করে ওই দিনে হচ্ছে নীলাকে ওনাদের বাড়িতে নিয়ে যায়, নীলা ওনার সাথে করে যায়। যাওয়ার পরে প্রায় যেদিন যায় ওই দিন বিকেলবেলা আমি তখন নীলার সাথে কথা বলি, ফোনে কথা বলি, জিজ্ঞেস করি যে কোনো ঝামেলা হয়েছে, তোমাকে কিছু বলছে। আমাকে বলে যে মা একটু মুখ কালো করেছিল কিন্তু বাবা বরাবর মতো ঠিকঠাক। আমি বলি যাই হোক আলহামদুলিল্লাহ। তো দিনগুলো কাটতে আমি তখন প্রায় 3 দিনের মতো ওদের বাড়িতে থাকে। তো 3 দিনে থাকার পর আমার তখন এত পরিমাণ কষ্ট হচ্ছিল, আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। আমি তখন বলি যে তুমি তাড়াতাড়ি চলে আসো, তোমাকে ছাড়া আমার থাকতে খুব বেশি কষ্ট হচ্ছে। আমাকে বলে চলে আসবো, তুমি টেনশন করো না। তখন ও কী করে মানে কিছুদিন পরে আমাকে বলে যে তুমি একটু আমাদের বাড়িতে আসো, এটা বলে। আমি তখন বলি যে কেন, বলে যে তুমি আসো, আসলে তোমার সাথে কথা আছে, আব্বা আমার তোমার সাথে কথা বলবে। আমি যখন যাচ্ছিলাম প্রথম দিকে আমার বাবা আমাকে নিষেধ করেছিল যে মানে এভাবে যাওয়াটা ঠিক হবে না, তুই যাইস না। তো এরপর আমি চিন্তা করলাম ওর বাবা তো মেনেই নিচ্ছে, ওর বাবা আমাদের পরিবারে আসছে থাকছে, তাহলে তো মানুষটা খারাপ হবে না, এটা সিদ্ধান্ত করে আমি তখন নীলার বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেই। যাই হোক এরপর দিন আমি প্রথম হচ্ছে নীলাদের বাড়িতে যাই, মানে আমার শ্বশুর বাড়িতে যাই। তো যাওয়ার পরে আমি গেলাম যে মাগরিবের প্রায় একটুখানি পরে, যেহেতু মানে আমি প্রথমে গেছিলাম ওই বাড়িতে, আমি আর কোনোদিনও যাই নাই, মানে কোনোদিনও যাইনি বলতে বিয়ের পর আর কখনো যাওয়া হয় নাই। তো যাওয়ার পরে তারা আমাকে মানে খুব ভালোভাবেই সম্বোধন করলো, একেবারে আদর সমাদর করে ভালোবাসা দিয়ে আমাকে ঘরে ঢুকালাম, ঘরে গেলাম এবং রাতের বেলা আমাকে খুব ভালোভাবে খাইতে দিল। আমি খাওয়া দাওয়া করলাম, সব কিছুই ঠিকঠাক। তো ওর বাবাও কিন্তু খুব ভালো করে কথা বললো, ওর ভাইগুলো যে ছিল তারাও মোটামুটি আমার সাথে খুব মানে ভালো করেই কথা বলছে, সত্যিকার অর্থে কারো মনেই কোনো রাগ টাগ ছিল না, কোনো ক্ষোভ ছিল না, ভালো করেই কথাবার্তা বললো। অ্যান্ড কথাবার্তা বলার পরে আমি একটা ব্যাপার একটু খেয়াল করে দেখলাম যে ওর ভাইগুলো কেমন করে যেন আমার দিকে একটু তাকাচ্ছে, মানে আমার মনে হয় যেন আমি ডাকাত এরকম আর কি, মানে ভয়ানকভাবে আমার দিকে তাকাচ্ছিল। তো আমার বুকে অনেক সাহস আছে, কারণ আমি চিন্তা করছি আমাদের ওনার মেয়েকে বিয়ে করছে, আর মানে ওনারা তো দূরের কেউ না, বা আমি ওরকম মনে সাহস রাখি। তো যাই হোক এরপরে আমি আর নীলাকে আমার আর নীলাকে হচ্ছে মানে বারান্দা, ওদের যে ঘর ছিল ঘরের বারান্দার একটা রুম থাকে আর কি, বারান্দার রুমে আমাকে আর নীলাকে থাকতে দিছে। তো থাকতে পরে আমি তখন শুয়ে আছি, একটু পর আমি খেয়াল করতেছি কে জানি হচ্ছে মানে আমাদের যেই মানে আমরা তো টিনের ঘর ছিল, মানে উপরে টিন ছিল, টিনের চালের মধ্যে ঢিল মারে, মানে অনেক বড় বড় ঢিল মারে। অ্যান্ড ঢিলের শব্দ শোনার পর আমি তখন চিন্তা করি যে কী ব্যাপার, এত রাতে টিনের মধ্যে ঢিল মারবে কে, তো ঢিল মারবে কে এটা আমি বুঝতে পারতেছি না বোঝার পরে আমি তখন করি কি যে আমি তখন ওখানে যাই, মানে যাই বলতে আমি তখন ঘর থেকে বের হওয়ার পর আমি কাউকে দেখি না, কী ব্যাপার কে ঢিল মারতেছে কাউকে দেখি না। পরে আমি আবারও চলে আসি, ঘরে আসার পর আমি আবারও শুয়ে থাকি। অ্যান্ড শুয়ে থাকার কিছুক্ষণ পরে প্রায় 10-15 মিনিট পরে আবারও কে জানি ঢিল মারতেছে। আমি তখন বলি যে কী রে, কী ব্যাপার, ঢিল কেন কে মারবে। অ্যান্ড আমি একটা সময় চিন্তা করছি আমি ওর বাবাকে জাগাবো। আমি তখন হচ্ছে নীলার বাপের মানে ঘরের সামনে যাই, মানে দরজার সামনে কোনো খুব ডাকে যে বাবা বললে উনি তখন কোনো শব্দ করে না, মানে মনে হয় যেন মানুষটা মরে গেছে এরকম অবস্থা। আমার তখন একটু ভয় লাগে। অ্যান্ড আমি তখন নীলার বাবার ঘরের সামনে দিয়ে যখন আসতে দিলাম দেখুন হঠাৎ করে ওদের গরুঘর থেকে কে জানি দৌড় দিয়ে চলে যাচ্ছে, মানে ওদের গরুঘর থেকে। আমি তখন বলছি কী রে গরুঘর থেকে গেছে, আমি তো 100% কনফার্ম যে চোর। আমি তখন চোর বললে চিৎকার করে চোরের পিছনে দৌড়াইতে আসি। আমি দৌড়াইতেছি, আশেপাশের মানে অনেক মানুষও তখন ঘুম থেকে উঠে গেছে, সবাই দৌড়াইতে আসে। অ্যান্ড চোর যাচ্ছে আমিও যাচ্ছি, চোর যাচ্ছে আমিও যাচ্ছি। যেতে একটা পর যখন একটা গর্তের মতো থাকে, অ্যান্ড গর্তের মতো ওই জায়গাটার ভিতরে আমি তখন ওখানে হচটকে পড়ে যাই।
পড়ে যাওয়ার পরে আমি খুব খেয়াল করে দেখি যে আমার পিছন থেকে যে মানুষগুলো দৌড়েছিল ওখানে মানে নীলার বড় ভাই ছিল। আর নীলার বড় ভাই তখন আমাকে ওইখানে জড়ায় ধরে চোর চোর বলে, উনি আমাকে ধরে চোর বলে চিল্লাইতেছে। আমি তখন বলি যে আরে ভাই চোর তো সামনে চলে গেছে, চোর সামনে চলে গেছে। উনি আমার কোনো কথা না শুনে উনি তখন আমাকে ওইখানে মুখ বাইদা আমাকে মারতে থাকে। অ্যান্ড আমি খোদার কসম করে বলি যে সর্বপ্রথম কিল উনি আমাকে দেয়। এরপরে গ্রামের প্রত্যেকটা মানুষ আমার মুখ বেঁধে আমাকে ওইখানে এমনভাবে মারে, জন্মের পরে মনে হয় যে কেউ আমাকে আর এইভাবে মারে নাই। আমার শরীরে পুরো কেটে ফেলে, একদম কাটার দাগ পর্যন্ত বসাই ফেলে। আমি তখন প্রচুর চিল্লাচিল্লি করি অ্যান্ড মারতে মারতে একটা পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পর আমার তখন জ্ঞান ফেরার পর আমি দেখি যে হসপিটালে, অ্যান্ড হসপিটালে তখন আমার বাবা আছে, দেন হচ্ছে সবাই আছে। অ্যান্ড আমার বাবা তখন বলছে যে কী হয়েছে বা এই মানে এগুলো কেন। তো আমি তখন বলি যে মানে আমি তখন কিছুই বুঝতে পারতেছি না যে মানে আমি আমার আব্বাকে বলি যে আব্বা দেখো আমি তো কিছুই বুঝতে পারতেছি না, চোট দেখলাম দৌড়ে এলাম। আমার বাবা বলতেছে যে এটা তাদের একটা চালাকি, এটা তুই বুঝতে পারলি না। তখন আমার আব্বা করে কি মানে রাগারাগি করে আমাকে তখন হসপিটাল থেকে বাড়িতে আনে। বাড়িতে এনে আব্বা আমাকে বলতেছে যে নীলাকে নাকি আর আমাদের বাড়িতে আনবে না। আব্বা বলতেছে যে এমন মেয়েকে আর আমি আমার বাড়িতে আনবো না। আমি তখন আব্বাকে বলেছি আব্বা নীলার তো কোনো দোষ নাই, মানে নীলা কী করছে। আব্বাকে বলে আব্বা তখন বলেছে ওই মেয়েকে আমি আনবো না। অ্যান্ড মাও কিন্তু বরাবর মতো রেগে আছে। তো এইভাবে 3 থেকে 4 দিন কাটায়। 3-4 দিন কাটার পরে হঠাৎ করে আমাদের বাড়িতে একদিন পুলিশ আসে। পুলিশ আসার পরে পুলিশ মানে ওই সময় কিন্তু নীলাদের সাথে মানে মানে নীলাকে যে আমি ছেড়ে দিব বা নীলাকে আনবো না এরকম কোনো কথা কিন্তু আমি তাদের পরিবারের সাথে বলি নাই, মানে কোনো কথাই হয় নাই। হুট করে পুলিশ এসে আমাকে বলতেছে, মানে আমার আব্বাকে বলতেছে আমার নাম জিজ্ঞেস করে। তো জিজ্ঞেস করার পর আমার আম্মা বলতেছে বান্দুয়ারে দরজা দিয়ে দৌড় দিয়ে বেরিয়ে যা। তো আমি তখন বের হইলাম না, কারণ আমি তো মানে আমার তো কোনো অন্যায়, আমি অন্যায় করে কেন দৌড় দেবো কেন। আমি তখন মা আমাকে ধাক্কায় দিয়ে থাকি বান্দুয়ারের দরজা থেকে বেরো। বান্দুয়ার মিনস হচ্ছে যারা গ্রামের মানুষ তারা বুঝবেন যে একটা ঘরের 2টা দরজা থাকে, একটা হচ্ছে মেইন ডোর আর একটা হচ্ছে সিক্রেট মানে গোপনীয় আর একটা দরজা থাকে যেটা হচ্ছে ঘরের বিহাইন্ড সাইড বা পিছনের দিকে থাকে। ওই দরজা দিয়ে মামাকে বেরিয়ে যেতে বলছিল। তো আমি তখন না বের হয়ে দেন হচ্ছে আমি মানে ঘর থেকে বেরোয় যখন উঠানে আসি, উঠানে আসার পরে তখন পুলিশ আমাকে দেখে আমাকে ধরে ফেলে। আমাকে ধরে আমার হাতে হ্যান্ডকাপ পরাই দেয়। হ্যান্ডকাপ পরাই দেওয়ার পর আমি তখন পুলিশকে জিজ্ঞেস করি যে হ্যান্ডকাপও পরাইলেন, আমার ধরলেন, আমার অন্যায়টা কি বলেন। উনি আমাকে বলে যে আমার নামে নাকি গরু চুরির মামলা দিছে। আমি তখন বলি যে গরু চুরির মামলাটা কে দিছে। পরে জানতে পারি আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষ, মানে নীলার হচ্ছে মানে কাকা আর কি, নীলার কাকা কিন্তু আমার মেম্বার ছিল। ওই মেম্বার সাহেব নাকি আমার নামে গরু চুরির মামলা দিছে। আমি তখন অবাক হয়ে যাই, মানে আমার এইভাবেই পিটাইলো, হসপিটালে ভর্তি করাইলো এবং সবশেষ আমার নামে গরু চুরির মামলাটাও দিয়ে দিল। এটা বলে আমাকে তখন ধরে নিয়ে যায়। অ্যান্ড ধরে নিয়ে যাওয়ার পরে ওরা কীভাবে যে মামলাটা ঘোরায় আমি বলে বোঝাতে পারবো না। সামান্য একটা গরু চুরির মামলায় আমার 7 মাস জেল হয়ে যায়। আমি 7 মাস টানা জেনেছিলাম। এই 7 মাস যে আমার উপরে কী গেছে আমি বলে বোঝাতে পারবো না। 7 মাস পরে আমার বাবা খুব কষ্ট করে উকিল টুকিল ধরে জান প্রাণ চেষ্টা করে আমাকে তখন ওই থেকে জেল থেকে বের করে আনে। বাবা আমাকে জেল থেকে বের করে আনার পরে বাবা তখন আমাকে বলে যে এই মানুষগুলো এক একটা মানে এই মানুষগুলো পুরো সম্পূর্ণ কালপিট, অনেক বড় হারামি, এগুলো আমার আব্বা আমাকে বলে। আমি তখন বলি যে আব্বা কালপিট বলো আর হারামি বলো যাই বলো, আমার বউয়ের কী অবস্থা, তুমি আমার বউয়ের কথা বলো। আমার আব্বা বলে আবার বউ মারাইতে আসস, তোর বউরে তো বিয়ে দিয়ে দিছে। আমি তখন বলি আব্বা কী বলো, বলে তোরে ডিভোর্স দিয়া ওই মেয়ের বিয়ে দিয়ে দিছে। আমি বলি আব্বা মানে আমি এই কথাটা নিতে পারতেছিলাম না। আমি বলেছি বাবা তুমি এটা কেমন কথা বলতেছো, বিয়ে দিয়ে দিছে। আমার বাবা বলে যে হ্যাঁ বিয়ে দিয়ে দিছে, মেয়ে হচ্ছে মানে একটা গ্রামের কথা বলে আমাদের এলাকাতে ওই গ্রামে নাকি বিয়ে দিছে। আমার তখন এত পরিমাণ কষ্ট লাগে যে আমি তোকে ভালোবাসছিলাম, ওর সাথে আমার কমিটমেন্ট হয়েছিল, আমরা পালিয়ে গেছিলাম। এরপর থেকে ও এই কাজটা করে ফেলবে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমার তখন খুব বেশি খারাপ লাগে, মানে এত বেশি খারাপ লাগে, খুবই কান্নাকাটি করি। তো কান্নাকাটি করে আমার আব্বা আম্মা সবাই আমাকে বুঝায় যে এখন মেয়ের বিয়ে হয়ে গেছে, কান্নাকাটি করে কী হবে বা চলে গেছে ওরকম করে আমাকে বুঝে। কিন্তু আমি মনটারে বুঝাইতে পারি না এই কারণে যে তার তো আমি ভালোবাসছিলাম, আমি তো কোনো মানে আমার ভালোবাসা তো কোনো ফেক ছিল না। তো এইভাবে ঘুরতে 2-3 দিন পর আমি তার ফোন নাম্বারটা নিই, একজনের কাছ থেকে ফোন নাম্বারটা নিই। অ্যান্ড আমি তাকে একদিন ফোন করে বলি যে নীলা আমাকে চিনতে পারছো। হ্যালো বলার পরেই বলে চিনবো না কেন, তুমি আমার প্রথম জামাই না। এটা বলার পর আমার তখন মানে কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায়। আমি বললাম যে তুমি এটা কীভাবে করলো, আমি জেলখানায় ছিলাম আর তুমি বিয়ে বসে গেলা। আমাকে বলে বিয়ে বসেছে কিনা জানি না, তবে বিয়ে হয়েছে আমার এটা জানি। আমি বললাম যে মানে কেউ আমাকে বলে যে দেখো তুমি তো জেলে ছিলা, এটা আমার উপর যে কী পরিমাণ অত্যাচার আর অবিচার হয়েছে এটা আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি প্রচণ্ড রকম কষ্টে ছিলাম এবং একটার সময় বিয়ে বসতে আমি বাধ্য হয়েছি। আমি তখন বললাম যে নীলা কত ভালোবাসি তোমাকে।
তোমাকে কত ভালোবাসি, তোমাকে ছেড়ে যাওয়ার কথা আমি কখনো স্বপ্নও চিন্তা করতে পারি না, অ্যান্ড তোমার বিয়ে হয়েছে এটা আমি কখনো মানিই না, প্লিজ তুমি ফিরে আসো, আমি তোমাকে নিয়ে একটা ছোট্ট সুখের ঘর বাঁধবো। খুবই কান্নাকাটি করি। তখনও আমাকে বলে যে দেখো এটা আর সম্ভব না, আমি একজনের অলরেডি ইয়ে হয়ে গেছি, বউ হয়ে গেছে, এবং তখন কিন্তু সে আবার তার গর্বে নাকি সন্তানও ছিল, বলে যে আমার হচ্ছে গর্বে সন্তান আছে, আমি এখন ওই করতে পারবো না, অ্যান্ড তুমি আমাকে ফোন দিও না, ওরকম করে লাইনটা কেটে দেয়। অ্যান্ড কেটে দেওয়ার পর আমি তখন তার বাড়ির সামনে, তাই যে বাড়িতে থেকে ওই বাড়ির সামনে আমি প্রতিদিন যাই, তার শ্বশুর বাড়ির সামনে প্রতিদিন গিয়ে ওইখানে আমি একটা চ্যানেল তৈরি করে ফেলি। ওই গ্রামের কিছু ছেলেদের সাথে আমি একটা ভালো ফ্রেন্ডশিপ করি, অ্যান্ড ফ্রেন্ডশিপ করার পরে আমি প্রতিদিন ওখানে প্রতিদিন এক একটা উসকিলা ধরে একটা কৌশল ধরে ওখানে যাই, গিয়ে ওই ছেলেগুলোর সাথে ফুটবল খেলি, ক্রিকেট খেলি। আমার চিন্তা ভাবনা হচ্ছে শুধুমাত্র কোনোভাবে নীলাকে একটু দেখা। অ্যান্ড এভাবে করতে করতে নীলা তখন আমাকে খুবভাবে বলে যে তুমি এই পাগলামিগুলো করো না, দেখো আমরা পালিয়ে যাওয়ার কারণে তুমি এরকম মায়ের খেলা, জেল খাটলা, তোমার জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল, আপাতত এগুলো বন্ধ করো, এগুলো বন্ধ করো। আমি তারা বললাম যে তুমি আমাকে যত কথাই বলো, মায়ের খেয়েছি, যত কিছু হয়েছে, কিন্তু আমি কখনো তোমাকে ছাড়তে পারবো না, কারণ ছেড়ে দেওয়ার জন্য তোমাকে ভালোবাসি নাই। খুবই কান্নাকাটি করি। ও আমাকে শুধু বোঝায়, বাট আমি ওর কোনো বুঝের মধ্যে নেই। দিনগুলো এভাবে কাটতে কাটতে তখন ওদের বাড়ির পিছনে একটা দিঘি থাকে আর কি, অনেক বড় একটা দিঘি। তো সেই দিঘিতে মাছ ধরবে, দিঘিটা সেচ দিবে। আপনারা যারা গ্রামের মানুষ তারা জানেন যে দিঘির পানি সেচ দিয়ে তারপর ওখানে মাছ ধরা হয়। তো ওই দিন দিঘি সেচ দেওয়ার পরে মাছ ধরবে। তো মাছ ধরলে যে কোনো মানুষ ওখানে মাছ ধরতে পারে। তো আমি সেদিন মাছ ধরার উসিলা করে ওইখানে গেছি। যাওয়ার পরে আমি এখন মাছ ধরতেছি, আর আমার টার্গেট হচ্ছে আমি মাছ ধরবো এবং আমার শরীরটাকে আমি ময়লা করে ফেলবো। আর ময়লা করে তাদের পাশে দিঘির পাশের বাড়িটাই কিন্তু হচ্ছে আমার বউ নীলার শ্বশুর বাড়ি। তো আমি চিন্তা করছি ওই বাড়িতে ঢুকবো। তো আমার পুরো শরীরে ময়লা হয়ে যাওয়ার পরে আমি তখন ওই বাড়িতে ঢুকে আমি বুঝাচ্ছিলাম যে আমি কলপারে আসছি পরিষ্কার হওয়ার জন্য। তো ওই বাড়িতে ঢুকার পর আমি তখন নীলাকে দেখতে পাই, ও বারান্দার ভিতর বসে আছে। ওকে দেখার পরে আমার তখন চোখের পানিগুলো টলমল করতেছিল। আমি নিজেকে ঠিক রাখতে পারতেছিলাম না যে আমি এত ভালোবাসছি আমার ভালোবাসার মানুষটা, তার সাথে আমি পালিয়ে গেছি, অথচ সে আজকে কি সুন্দর শাড়ি পরে আরেকজনের ঘরের দরজায় বসে আছে। আমি তখন তার সামনাসামনি যে বলতেছি, যে হাত মুখ ধোয়ার আগে বলতেছি, নীলা দেখো আমার উপরের কাদাটা দেখতেছো, কিন্তু আমার ভিতরের কাদাটা দেখতেছো না। আমার ভিতরটা এরকম কাদায় ভরে গেছে। আমাকে একটু ধুয়ে দাও না, আমার মনটা একটু ধুয়ে দাও না। খুব বিনয় করে তার সাথে কথা বলি। একটা পর্যায়ে আমাকে বলে যে কেন পাগলামিগুলো করতেছো, নিজে প্লিজ একটু কন্ট্রোল করার জন্য চেষ্টা করো। আমি বলি কন্ট্রোল কিসের কন্ট্রোল করবো, তোমাকে এত ভালোবাসছি, তোমাকে পাওয়ার জন্য আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়েছি, জেল খাটছি, মায়ের খেয়েছি, চোর হয়েছি, এখন এলাকার সবাই আমার গরু চোর বইলা ডাকে। নীলা বিশ্বাস করো, গরু চোর হয়েছে, আপত্তি নেই, আমি তোমাকে নিয়ে থাকতে চাই। কথাগুলো বলতে বলতে একটা সময় সম্ভবত ওর শাশুড়ি হবে, উনি পিছন থেকে আসে আমাকে বলতেছে কী ব্যাপার, আপনি বাড়ির ভিতরে ঢুকছেন কেন? আমি বললাম যে খালাম্মা মাছ ধরছিলাম তো গাওটা ময়লা হয়ে গেছে, এর লেগে কলপারে আসছিলাম একটু ধোয়ার জন্য। তো বলে কলপারে না গিয়ে এখানে আমার বউয়ের সাথে কী কথা বলেন? আমি বললাম আপনার বউরে আপনি চিনেন? উনি বলে যে চিনি। আমি বলে আপনার বউ যে এলাকার মানুষ, আমিও ওই এলাকার মানুষ। তখন উনি বলে যে কোন এলাকা? আমি তখন ঠিকানা বলি, বলার পর বলতেছে আচ্ছা আপনাদের গ্রাম আর ওদের গ্রাম তো এক না, এখানে তো অনেক ডিস্টেন্স আছে, অনেক পার্থক্য আছে। আমি বলি যে হ্যাঁ পার্থক্য আছে, ঠিক আছে, তবে আমরা মোটামুটি প্রায় আমাদের সম্পর্ক ভালো আছে, এরকম করে বলি। তখন বলে যে ঠিক আছে হাত মুখ দিয়ে আসেন। তো আমি হাত মুখ ধোয়ার পর ওর শাশুড়ি বাড়ি একটু আমার সাথে ভালো হয়, আমার সাথে বসে বসে কথা বলতে বলতে তখন আচ্ছা আমি একটা ব্যাপার ওখানে বলে রাখি, নীলার যে হাজব্যান্ড ছিল উনি কিন্তু সৌদি আরব প্রবাসী ছিল, উনি সৌদি আরবে থাকতো। তো নীলার শ্বশুর শাশুড়ি ননদ ছিল ওই বাড়িতে, ওই পরিবারে। তো তখন আমি কথা বলতে তখন প্রায় সন্ধ্যার মতো হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমি তখন বলি যে উনি আমাকে নিজে বলতেছে আপনি চাইলে আজকে থেকে যান। তখন শীতকাল আসছিল, শীতকাল আসতেছে এরকম অবস্থা, তো ঠান্ডা। উনি আমাকে বলে যে এখন আপনি ময়লা কাপড় চোপড় নিয়ে ঠান্ডা দিয়ে কীভাবে যাবেন, আজকের একটা থেকে যান, ওইটা বলে। তো বলার পর আমি তখন কী করি, ওকে ফাইন। তো আমি ওদের বাড়িতে রাতের বেলায় থাকার পরে নীলা যে করে ঘুমায়, সে ঘরের দরজায় যাই, গিয়ে আমি দরজা ধাক্কাই, আমি ইচ্ছা করে ধাক্কাই। তখন ও দরজা খুলে বলতেছে এত রাতের বেলা। আমি বললাম যে তুমি একটু বাইরে আসো, তোমার সাথে কথা আছে। ও বলে আমি বাইরে আসতে পারবো না, তুমি ভিতরে আসো। এরপরে ভিতরে যাই, আমি ওর সাথে বসে বলছি নীলা আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। আমাকে বলে আমার পেটে দেখছো অন্য কারো বাচ্চা। আমি বলি পেটে অন্য কারো বাচ্চা হোক আর যাই হোক, আমি তোমার ছাড়তে পারবো না, আমি তোমাকে নিয়ে সংসার করবো, আমি তোকে নিয়ে ভালো থাকবো, প্লিজ তুমি চলো। ওকে আমি এতভাবে প্রেশার করি, ও এমনভাবে আবেগ প্রবণিত করি। অ্যান্ড লাস্ট টাইম ওকে বলি যে ঠিক আছে তুমি যদি না যাও, আমি তখন রশি বের করি, আমার রশি আমি আগে সাথে করে নিয়ে যাই। ওর শ্বশুরবাড়ির সামনেই একটা একটা কাঁঠাল গাছের মতো আছে, অনেক বড় কাঁঠালের ঠাইলগুলো এভাবে ঝুলে আছে। আমি বললাম যে আমি কাঁঠালের ঠাইলের মধ্যে এখন ফাঁসি দিব, আমি এখন
দিয়ে ফাঁসি দিয়ে মরে যাবো। আমাকে বলেছে না না পাগলামি করো না। আমি বলি না আমি এখন ফাঁসি দিয়ে মরে যাব, কারণ এই দুনিয়াতে বাঁচতে হয়তো তোমার নিয়ে বাঁচবো, আর যদি মরতে হয় তাহলে আমি আমি দুনিয়াতে একা থাকতে পারবো না, আমি মরে যাবো। আমাকে বলে কেন পাগলামি করতেছে? আমি বলি এখন তুমি আমার সাথে যাবা। আমাকে বলে এখন? আমি বললাম যে হ্যাঁ এখন। কোনো কথা না বলে আমি তাকে ওই মুহূর্তে ঘর থেকে বের করে ফেলি। অ্যান্ড ঘর থেকে বের করে আমি তখন আমাদের এলাকার একটা সিএনজি ড্রাইভারকে ফোন করি, আমার আব্বার গাড়িকেও ফোন করি না, আমাদের মাইক্রোবাসকেও ফোন করি না, একটা সিএনজি আছে ওরে নিয়ে আমি তখন কোনো কথা না বলে আমি তখন হচ্ছে দিনাজপুর শহরে আসি। আর দিনাজপুর শহরে যখন আসি তখন আস্তে আস্তে সকাল হয়ে যায়, মানে সূর্য উঠে যায়, তখন ও কান্নাকাটি করতেছে, খুব কান্নাকাটি করতেছে। ও আমাকে বলে যে তুমি আমাকে এইভাবে নিয়ে চলে আসলে। আমি তখন কিছু বলি না। তো আমি তখন মানে প্রায় একটা ঢাকার বাসে উঠেছি, আমরা ঢাকাতে চলে যাব। বাসে ওঠার পরে তখন 9টা থেকে 9:30 বাজে আমার আব্বা আমাকে ফোন দেয়। আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমার বলতেছে যে এই দুলাল তুই কই রে? আমি তখন আমার আব্বারে বলতেছি যে আব্বা আমি ঢাকায় যাচ্ছি। আমার আব্বা তখন আমাকে বলতেছে ঢাকায় যাচ্ছিস কারে লইয়া? নীলারে লইয়া? ডাইরেক্ট বলে। আমি বললাম যে হ্যাঁ নীলারে নিয়ে। আমার আব্বা বলে তুই নীলারে নিয়ে ঢাকায় যেতেছস? আমি বললাম হ্যাঁ। আমার বাবা বলে যে তুই কি একটাবার মানে চিন্তা করলি না যে তুই এটা কী করতেছস? আমি বলি যে কী করতেছে? আমার আব্বা বলতেছে ওর ভাইটাই আমাদের ঘর দুয়ার সব কিছু ভেঙে ফেলতেছে, থানা থেকে পুলিশ টুলিশ পর্যন্ত নিয়ে আসতেছে। আমার আব্বা খুবই মানে মন খারাপ করে। আমি বলি আব্বা যত যাই হোক আমি নীলাকে ছাড়া থাকতে পারবো না, আমি নীলাকে ভালোবাসি, অ্যান্ড নীলাকে ছাড়া আমার পক্ষে ওইখানে থাকা সম্ভব না। তো আমি তখন ফোনটা বন্ধ করে দিই। আমি পরিবারের কারোর সাথে যোগাযোগ না করে আমি ঢাকাতে চলে যাই। ঢাকাতে আমার আরেকটা ড্রাইভার ভাই আছে, উনি ঢাকাতে চাকরি করে। ওনার বাসায় গিয়ে উঠি, ওনার 2টা রুম আছে, একটা রুমে তখন আমাকে আর নীলাকে থাকতে দেয়। তো নীলা তো আমার প্রথমেই বউ হয়ে আছে, যদি আমাকে ডিভোর্স করে। তো এরপর আমি ওখানে 3 দিনের মতো থাকি। ওই 3 দিন আমি আমার পরিবারের কারোর সাথে যোগাযোগ করি না, অ্যান্ড আমি নীলাদের পরিবারের কারোর সাথেও যোগাযোগ করি না। 3 দিন পরও হচ্ছে আমি আমাদের এলাকার একজন মানে বড় ভাই আছে আর কি, জানাম হচ্ছে রফিক ভাই। আমি ওই রফিক ভাইকে ফোন করি, আমার নাম্বারটা অন করে রফিক ভাইকে ফোন দেওয়ার পরে রফিক ভাই আমাকে বলতেছে যে তুই কি একটা ব্যাপার জানিস? আমাকে এটা বলে। আমি বললাম যে না একটা ব্যাপার তো জানি না। পরে বলতেছে তুই একটু বাড়িতে আয়, তো বাড়িতে আসাটা খুব জরুরি, আমাকে এটা বলে। আমি বললাম যে কেন? বলে 3 দিন মোবাইল বন্ধ ছিল কেন? আমি ওনাকে সব কিছু বলে তুই বাড়িতে, আমাকে এটা বলে। আমি বলে ভাই বাড়িতে যেতে পারবো না, বাড়িতে গেলে আমার আব্বা আমাকে আটকায় ফেলবে, অ্যান্ড আমার আব্বা আসলে চায় না যে আমি নীলাকে নিয়ে সংসার করে, আব্বা খুবই মন খারাপ করে। এটা বলার পরে ওনাকে বলতেছে যে তোর বাড়িতে আসাটা খুব জরুরি। আমি বললাম কেন? বলে যে তোর বাড়িতে এসে থানা থেকে একটা মামলা কর, এভাবেই বলে আমাকে, মানে রফিক ভাই ঠিক এমন করে বলে। আমি তখন বলি যে রফিক ভাই কেন থানাতে মামলা কেন করব? পরে আমার বলতেছে কারণ থানাতে মামলা করবি যে তোর শ্বশুর শাশুড়ি এবং তোর যেই মানে ইয়ে আছে মানে বরগিরি মিন্স হচ্ছে মানে হচ্ছে বউয়ের বড় ভাই। তো বলে যে তোর বরগিরি তোর শ্বশুর শাশুড়ি মিলা তোর বাপের মাইরা ফেলছে, তোর বাপকে খুন করছে, এইটার জন্য তুই থানাতে গিয়ে মামলা করবি। এটা বলুনে হাউ মাউ করে কান্না করতে থাকে। আমি তখন বলি যে মানে ভাই আপনি এগুলো কী বলতেছেন? বলে হ্যাঁ তোর বাপেরে এরকম করে পিটাইয়া বাজারে মাইরে ফেলছে। আমি বলি যে আমার বাবারে মাইরে ফেলছে? মানে আমি মানে বুঝাইতে পারতেছি না যে আমি কী বলবো। মানে মাইরে ফেলছে মিন্স উনি বলে যে মারা গেছে, মাটি দিয়ে ফেলছে। আমি তখন নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না। আমি তখন সাথে সাথে ঢাকা থেকে আমার বউ নীলাকে ঢাকাতে রেখে আমি তখন দৌড়ে হচ্ছে আমি দিনাজপুরে আসি। কোনোভাবে দিনাজপুরে বাড়ির উঠানে এসে আমি অজ্ঞান হয়ে যাই। আমার মা, বাড়ির অন্য মানুষগুলো আমাকে তখন জড়ায় ধরে, সবাই কান্নাকাটি করে, অ্যান্ড কান্নাকাটি করে আমাকে বলতেছে যে এগুলো করা ঠিক হবে না। বা আমি তখন মানে প্রচুরভাবে আমি বলি যে আমার বাবা তো কোনো দোষ করে না, আমার বাবা তো কোনো অন্যায় করে নাই। ওই জানোয়ারের বাচ্চাগুলো আমার বাবাকে কেন মারলো? আমার বাবার অন্যায়টা কোথায়? অন্যায় আমি করছি, আমারে মারতে পারতো, আমার নামের আমার বাবারে কি লেগে মারলো? আমি তখন প্রচুর পরিমাণ সিংক্রেট করতেছি, কান্নাকাটি করতেছি, সব আমার বুঝাইতেছে পাগলামি করিস না, এই করিস না, সেই করিস না। আমি তখন সাথে সাথে থানাতে যাই। যদিও একটা মামলা আগে আমার মা করেই রাখছিল। আমি তখন কিছু টাকা পয়সা আমার আম্মার কাছ থেকে নিয়ে থানা থেকে টাকা পয়সা দিই, প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার মতো আমি দিই। দিয়া তখন আমি বলি যে এদেরকে ধরতে হবে। পরে মানে থানা থেকে পুলিশ প্রতিনিয়ত ওদের বাড়িতে আসতেছে, ভাঙচুর করতেছে, মানে ওদের বাড়িতে প্রচুর পরিমাণ ভাঙচুর করতেছে, মানে খুব খারাপ অবস্থা। এরকম করতে করতে একদিন মানে প্রায় আরও 7-8 দিনের মতো কাটেন। 7-8 দিন কিন্তু আমি আর ঢাকাতে যাচ্ছি না। নীলার সাথে আমার ফোনে কথা হচ্ছে। নীলা আমাকে বলতেছে আমি ভালো আছি, তুমি চিন্তা করো না, বা আমি ভালো আছি। এরকম করে আমি নীলাকে বোঝাচ্ছিলাম। আমি আর মানে কোনো কিছু বলি না। তো না বলার পরে তখন মানে কিছুদিন পরে তখন নীলার বাবা আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়িতে আসার পরে আমি তো মানে আমার কথা হচ্ছে আমি ওরা এখন খুন করবো। আমাদের বাড়িতে আসে আমরা মারার জন্য যাই, মানে কলার চাইবা ধরে মারবো, মানে মেরে ফেলবো, ওরকম করে যাই। তো মানে খুব মারার জন্য যাই। তখন আমার বাড়ির মানুষগুলো আমাকে সবাই ধরে, বলতেছে যে উনি কী বলতেছে, ওনার কথাটা আমরা আগে শুনি না, উনি কি বলে। তো উনি বলতেছে যে দেখে, আমরা বলছি যে দেখ তোর বাবারা আমার ছেলেরা খুন করে নাই, বাজারের ভিতরে হাতাহাতির সময় তোর বাবা স্ট্রোক করছে, এটা বলে। অ্যান্ড তোর বাবা স্ট্রোক করে মারা গেছে, তোর আব্বারে কেউ খুন করে নাই। তখন আমার বাড়ির মানুষগুলো বলছে যে না বাজারে আমার আব্বারা নাকি পিটাইছে, অ্যান্ড আমার বাবার গায়ে নাকি মায়ের দাগও ছিল। উনি তখন আমাকে বলতেছিল যে আমার ছেলেগুলো এত খারাপ না যে একটা মানুষকে পিটায় মেরে ফেলবে, এত খারাপ আমার ছেলেগুলো। উনি আমাকে এটা বলে। তো বলে যে ঠিক আছে এখন যদি তোর মানে আমাকে শেষে তুই করে বলে যে তোর বাবাকে যেহেতু আমার ছেলে
ছেলেরা মারছে, এখন তুই আমার মাইরা ফেল, তুই আমার মাইরা ফেললে তো সমাধ হয়ে যাবে না, তুই আমার মাইরা ফেল, আমাকে মাইরা ফেল, ওরকম করে মানে কান্নাকাটি করে, মানে ছোটো বাচ্চাদের মতো কান্নাকাটি করে। আমি বললাম যে ঠিক আছে এখন আপনি কি বলেন, মানে উনি বলে আপনি কি বলেন এটা বলেন। তো উনি তখন বলতে যে ঠিক আছে একটা কাজ কর, মানে তুই মামলাটা উঠে নে, মামলাটা উঠে নিলে মানে আমরা হচ্ছে তোর সম্পর্কটা মেনে নিব অ্যান্ড এটা সব কিছু ঠিক হয়ে যাবে। সবাই এই কথাটাতে সাপোর্ট দেয় শুধু আমার মা ছাড়া। আমার মা বলে এই জীবন থাকতে কোনো দিন এটা সম্ভব না, আমার মা এটা বলে। আমি তখন বলি যে মানে আমিও তখন একটু সফট হয়ে যাই, যেহেতু মানে মারামারি বা অনেক কিছু হয়েছে, কিন্তু মা রাজি হয় না, মাকে সবাই বুঝে না, মা রাজি হয় না। এরপর একটা পর্যায়ে আমি করি কি, আমি তখন হচ্ছে ঢাকাতে যাই, আবার ঢাকাতে গিয়ে আমি তখন নীলের সাথে থাকি। নীলাকে বলি যে নীলা এই ঘটনা এখন কি করা যায়, নীলাকে সব কিছু বলি। নীলা আমাকে বলে যে মামলা করে লাভ কি, আমারই তো বাবা, তোমারই তো শ্বশুর, এখন যা হবার তো হয়ে গেছে, মানে সব কিছু ভুলে যাও, ওরকম করে বুঝায়। অ্যান্ড ওরকম করে বুঝায়, তো তখন নীলারও এরকম হয়েছে, মানে নীলার পেটেও বাবুটা অনেক বড় হয়ে যায়, মানে হয়তো মানে বাচ্চা মানে বেবি হয়ে যাবে, এরকম অবস্থা কয়েকদিনের ভিতর হয়ে যাবে। তো তখন আমি আর এটা নিয়ে থানাতে আমি একটু মানে বলি যে আপনারা একটু ব্যাপারটা হোল্ড করেন, আমি একটা দেখি। তো এইভাবে ওইখানে থাকতে থাকতে কিছুদিন পরে লাইক আরও 1 থেকে 1.5 মাস পরে তখন নীলার ঘরে একটা মেয়ে সন্তান হয়। তো মেয়েটা যখন হওয়ার পর আমি তখন এই মেয়েটাকে নিয়ে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর মানে সবাই মানে খুব ইজিতে মেনে নেয়, কিন্তু আমার মা মেনে নিতেছে না। মানে আমার মা কোনোভাবেই নীলাকে দেখতে পারতেছে না, মানে নীলাকে দেখতে নীলা নাকি নীলা নাকি খুন করছে ওইগুলো বলে নীলাকে গালাগালি করে। আমি মারে বলেছি মা গালাগালি করে কী লাভ, মানে নীলাকে গালাগালি করে কী হবে। তো যাই হোক এভাবে দিনগুলো কাটতেছে প্রায় 6 থেকে 7। এর মাঝে আমি একটা ব্যাপার বলি, এর মাঝে কিন্তু আমি মামলাটা উঠে নিয়েছি, আমি থানাতে গিয়ে মামলাটা উঠে নিয়েছি। এটা নিয়ে কিন্তু আমার মামার উপরে খুব রাগারাগি, খুবই রাগারাগি, মামলা কেন আমি উঠাইলাম। আমার মায়ের কথা হচ্ছে মামলা উঠানো যাবে না, ওদের বংশকে আমার মা নির্বংশ করে দিবে, এরকম একটা মা ইয়ে করে আর কি। তো যাই হোক পরে আমি আমার মাকে বলি যে মা দেখা যাক। পরে আমার মা বলতেছে যে ঠিক আছে তুই তো কিছু করস নাই, মামলা করে যেহেতু মানে যেহেতু তোর শ্বশুরবাড়ির পক্ষ নিয়ে মামলা উঠাইছস, এবার আমি কি করি তুই এটা দেখবি। মানে এটা আমার বাড়িতে আসার 8-9 দিন পরের ঘটনা, আমার মা এটা বলে। আমি তখন আমার মারে বলি যে মা পাগলামি করে কী লাভ, পাগলামি করে কোনো লাভ আছে, তুমি এখন পাগলামি করলে কী হবে। মাকে আমি বুঝাই, আমার নানা নানি থেকে শুরু করে গ্রামের সব মানুষ বুঝে না, আমার মায়ের কথাই একটা যে ওনার গায়ে বিধবা শাড়ি উঠছে, উনি এই মেয়েরে ছাড়বে না বা ওই পরিবারকে ছাড়বে না, এগুলো করে। তো যাই হোক এভাবে আরও 5 থেকে 6 মাসের মতো কাটেন। 5-6 মাস পরে আমি একটা ব্যাপার খেয়াল করি যে আমার যে মেয়েটা আর কি, আমার যে মেয়ে সন্তানটা আছে এর মাঝে কিন্তু আমার বউ নীলা কিন্তু আর বাচ্চা কনসেপ্ট করে নাই। অ্যান্ড ওই মেয়েটা কিন্তু আমার মেয়ে ছিল না, এটা আরেকজনের মেয়ে ছিল। তো ওই মেয়েটা কিন্তু তখন খুবই অসুস্থ হয়ে যায়, মানে প্রচণ্ড রকম অসুস্থ হয়। মেয়েটার মুখ দিয়ে তখন মানে লালা বের হয়, মানে প্রচণ্ড রকম। আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, আমি অন্যের মেয়ে বলে বলতেছি না ভাই, আমি নিজের মেয়ের মতো তারা আমি অনেক ডাক্তার কবিরাজের কাছে নিয়ে যাই, তাকে ভালো করার জন্য আমি ট্রাই করি, কিন্তু আমি তাকে ভালো করতে পারি না। মেয়েটা প্রায় অনেক চেষ্টা করছে, মানে তাকে শেষ পর্যন্ত ঢাকাতে পর্যন্ত নিয়ে শিশু হসপিটালে ভর্তি করায় রাখি। শিশু হসপিটাল আমি থেকে প্রায় 3.5 মাসের মতো আমি প্রায় অনেক টাকা নষ্ট করি, 2 থেকে 2.5 লাখ টাকার মতো আমি নষ্ট করি, কিন্তু আমি মেয়েটাকে বাঁচাইতে পারি না। ওখানে মেয়েটা মারা যায়। বাবুটা যখন মারা যাওয়ার পর আমার বউ তখন একটু পাগলের মতো হয়ে যায়, মানে আমার এই বউ আর কি নীলা খুব পাগলের মতো হয়ে যায়। তো তখন কিন্তু নীলার ভাই বা নীলার বাবা মা সবাই কিন্তু মোটামুটি ভালো, আমাদের পরিবারে আসে না কিন্তু সম্পর্ক ভালো, আমার সাথে রাস্তাঘাটে কথা বলে। তো দিনগুলো যেতে যেতে আমি দেখি যে নীলার অবস্থা খুব খারাপ। তো আমি ভাবি যে নীলা হয়তো বাচ্চার সুখে এরকম হয়ে গেছে, তো এরকম করতে করতে আমাদের বাড়িতে তখন একটা ফকির আসছিল। প্রায় এটা আরও কিছুদিন পর একটা ফকির। তো ফকিরটা একটু ভালো, মানে ফকির বলতে উনি ভিক্ষা করে আর কি। উনি নীলাকে দেখে বলতেছে যে আরে এই মেয়েটা তো মারা যাবে, এটা বলে আমার ফকিরটা বলতেছে। তা আমি বলতেছি যে ও যেহেতু মাথা পাগল, এরকম করে মানে হয়তো মারা যাবে বা ও ভাই আমি ভাবে আর ব্যাপারটা নিই না, ফকির মানুষ কী বললো। তখন ওই ফকির বলতেছে যে তোরে যে তাবিজ করছে, তো তাবিজটি উঠাইতেছে না কেন, এইভাবে বলে নীলাকে। তো বলার পর আমি তখন বলি যে তাবিজ করছে মানে, আমি তখন বারান্দা বসে থাকি, আমি তখন দৌড়ে আসি বলি যে তাবিজ করছে মানে। তখন ওই ফকির বলতেছে তাবিজ করছে, তাবিজ উঠে টানলে তোর বউ মরে যাবো, ওগুলো বলে। এগুলো বলার পর তখন কবিরাজ চলে যায়। আমি তখন চিন্তা করি তাবিজ করলো কি, আমি মার জিজ্ঞেস মা কী হয়েছে। মা তখন বলে এই ফকিরের কথা বাদ দে, ফকিরের কথা বলে লাভ নাই। তো আমার একটা পাশের ঘরে চাচি কথাগুলো শোনার পরে চাচি আমার বলে তুই একটা কবিরাজের সাথে কথা বলতে। আমার আম্মাই তো কবিরাজ, আমার আম্মাই তো অনেক বড় কবিরাজ। আমার আম্মা বলে না ওর কিছুই না, ও ঠিকঠাক আছে, সব ভালো আছে। তো আমার ওই চাচি যখন আমাকে বলে, আমি তখন অন্য একটা কবিরাজের সাথে আমাদের এলাকাতে কথা বলার পরে আমি যেটা জানতে পারি যে ওই কবিরাজ আমাকে বলে যে আমার বউকে নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং আমার বাচ্চাটাকেও মানে কালো জাদু করা হয়েছে, কালো জাদু করে আমার বাচ্চাটাকে মারা হয়েছে। অ্যান্ড এখন এটা আমার বউর উপরে আছে। আমার বউ মানে 3 থেকে 3.5 মাসের মাঝে মারা যাবে। একটা পুতুলের ভিতরে মানে সুই ঢুকে নাকি আমার বউকে মেরে ফেলা হচ্ছে।
ওরকম করে আমার বউ কিন্তু রাতের বেলা খুব ব্যথা ফিল করে আমি দেখি। নীলা প্রচণ্ড রকম ব্যথা ফিল করে। তখন আমি জিজ্ঞেস করি যেটা কে করেছে, সব কিছু কবিরাজের সাথে কথাবার্তা বলে আমি যেটা জানতে পারি যে এই কাজটা নাকি আমার মা করেছে, এটাকে আমার মা করেছে। পরে আমি মায়ের কাছে এসে আমি কোনো কথা না বলে মায়ের হাতে পায়ে চাইপা ধরে বলেছে, মা খুব কান্না করেছে, মা দেখো মানে তুমি এই ধরনের পাগলামিগুলো বন্ধ করো, এগুলো তুমি মানে কইরো না। অ্যাটলিস্ট খুব ভালোভাবে বুঝে যে মা আমাকে বলে যে তুই ওরে ছাইরা দিই, তুই আরেকটা বিয়ে কর, আমার কোনো আপত্তি নাই। তো আমি তখন মায়ের সাথে না পাইরে আমি অনেক টাকা পয়সা নষ্ট করে ওই তাবিজের ইয়েগুলো আমি গুণগুলো শেষ করি। করার পরে আমি তখন কী করি, আমি চিন্তা করি যে ওইখানে থাকলে মা আবারও তাবিজ করবে। পরে আমি নীলাকে নিয়ে আমি তখন কী করি, আমি ঢাকাতে চলে আসি। অ্যান্ড ঢাকাতে আসার পরে 2 থেকে আড়াই মাস পরে নীলে একটু ভালো হয়। একটু ভালো হওয়ার পরে নীলা তখন বাচ্চা কনসেপ্ট করে। নীলা বাচ্চা কনসেপ্ট করার কিছুদিন পরে নীলার মাঝে আগের মতো সেম সমস্যাটাই দেখা দিচ্ছে। মানে সেম সমস্যাটা আমি বুঝতে পারি না যে মানে ব্যাপারটাকে। তো আমি প্রথম যে কবিরাজের কাছে গেছিলাম, আমি সেকেন্ড ওই কবিরাজের কাছে যাই। কবিরাজকে গিয়ে আমি বলি, কবিরাজ আমাকে বলে যে আবারও তাবিজ করা হয়েছে। তো কবিরাজ বলে যে এবার তাবিজ একটু মজবুত করে করা হয়েছে, এটা খুলতে হলে 1.5 লাখ টাকা লাগবে, আমাকে এটা বলে। তো 1.5 লাখ টাকা লাগবে। তো আমি তখন চিন্তা করি যে আমি জায়গা বিক্রি করব। মানে জায়গা বিক্রি করার জন্য আমি তখন বাড়িতে যাই। বাড়ি থেকে আমি মারে বলি যে মা তুমি তাবিজ করবা, আমি জায়গা বিক্রি করে ওরা বাঁচাবো। তো তখন জায়গা বিক্রি করতে গিয়ে আমি যেটা জানতে পারি যে আমার বাবা কিন্তু মারা যাওয়ার আগে, আমার মা এটা কীভাবে করছে আমি ঠিক জানি না, যে আমার বাবার স্থাবর যত সয় সম্পত্তি আছে সব কিছু আমার মায়ের নামে। এটা কিভাবে হইলো, কেন হইলো বা কিভাবে হয়েছে, এটা কি ফেক ছিল না কী ছিল, এটা আমি ভাই আজও বলতে পারি না। তো এরপর আমি জায়গা বিক্রি করতে গিয়ে আমি জায়গায় বিক্রি করতে পারি নাই। আমি তখন প্রচুর পরিমাণ মন খারাপ করে মায়ের সাথে রাগারাগি করি যে তুমি এগুলো ভালো করতেছো না, এখনও সময় আছে, ভালো হয়ে যাও। মা আমাকে বলতেছে যে না, তুই এই বউ ছেড়ে দিয়ে এই বউ থাকলে তোরা আমি শান্তিতে থাকতে দিব না। এরপরে আমি এটাও খুব কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে আমি এই কালো জাদুটা থেকে আমার মাকে বাঁচাই। এরপরে কি করে আমি আবারও আমার এটা তৃতীয়বারের অবস্থা এরকম হয় যে আমি অন্য জায়গা থেকে তাবিজ এনে দিয়ে আমার বউরে দিয়ে রাখি, তাবিজ টুবান দিয়ে রাখি। আমার মায়ে এমনভাবে আমার বউর চুল, নখ, তারপর হচ্ছে ওর পরনের কাপড় সব কিছু আমার মায়ের কাছে আছে। আমি যখন একভাবে উঠাই, আমার মা আরেকভাবে করে, আরেকভাবে উঠাই, আরেকভাবে করে। আমার ঘরে এরই মাঝে একটা ছেলে সন্তান হয়েছে। আমি এখন ছেলে সন্তান নিয়ে ঢাকাতে আছি, আমি বাড়িতে যাই না, কিন্তু মা এমনভাবে এগুলো করতেছে, আমি কোনোভাবে আমার বউটারে বাঁচাইতে পারতেছি না। এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালো আমার নীলাকে বাসি। নীলার অবস্থাটা এখন এরকম যে নীলার অবস্থা, নীলার মুখের দিকে তাকালে যেই কোনো মানুষের কান্না চলে আসবে। আমি যেসব কবিরাজদের কাছে যাই, কবিরাজরা আমাকে বারবার একটা কথাই বলে যে আপনি যত কাটবেন উনি আবার করে, আমি একটা কাটি উনি আরেকটা করে, আমি একটা কাটি উনি আরেকটা করে। তো কোনোভাবে আমি এটা সমাধান করতে পারতেছি না। আমি ইন্ডিয়াতে পর্যন্ত আমি এটা কবিরাজের কাছে যাই, এইসব ব্যাপার নিয়ে কবিরাজের সাথে আমি খুব কথা বলি। কবিরাজটা আমাকে খুব বুঝায় যে দেখেন এটা আপনার মায়ের কাছ থেকে আপনার বউয়ের যত সরঞ্জামগুলো আছে, চুল, নখ বা যা আছে, এগুলো সব নিয়ে আসলে দেখবেন যে আপনার মা এগুলো আর করতে পারবে না। কিন্তু মা এগুলো কোথায় রেখে আমি জানিও না। আর মায়ের গায়ে হাত তুলবো, আমার বাবা মারা গেছে এবং আমার একটা ছোটো বোন আছে, তারও বিয়ে দিয়ে দিছি। এখন মা বাড়িতে একা থাকে। আমি মার সাথে কথা বললে গ্রামের চেয়ারম্যান, মেম্বার সবাই আমার মারতে আসে। আমার একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে, হয়তো এটা অনেকেই জানে, আমি নাকি মারে মারছিলাম। আমি মার একটা থাপ্পড় দিয়েছিলাম। এটা ভাইরাল হওয়ার পরে মোটামুটি সবাই আমার খুব গালাগালি করছে যে আমি আমার মারে মারতেছি। কিন্তু আমি যেভাবে একভাবে আমি এটা কাটি, আরেকভাবে আমার মা করে, আরেকভাবে কাটি, আরেকভাবে করে। এখন নীলার অবস্থা এরকম হয়েছে যে আমার যে সন্তানটা আছে, আমার সন্তানটার অবস্থা খুবই খারাপ। আমি জানি না আমার সন্তানটা বাঁচবে কি না। আমার সন্তানের অবস্থা খুবই খারাপ এবং আমার নীলার অবস্থাও খুবই খারাপ। আমার মারে, আমি দিয়া, গ্রামবাসী দিয়া, প্রত্যেকটা মানুষ দিয়ে আমার মারে আমরা যতভাবে বুঝাই, কোনোভাবে মা কোনো কথাই শোনে না। এন্ড মা এগুলো কীভাবে করে, কার মাধ্যমে করে, কোন জায়গায় করে, একবার করে হচ্ছে শিং মাছ দিয়া করে, পুতুলের ভিতরে করে, তারপর হচ্ছে কবুতরের পায়ের ভিতরে দিয়ে, ওই রকম করে বিভিন্নভাবে হচ্ছে এই কাজগুলো করতেছে। আমি কার কাছে যাব, কি বলবো আপন ভাই, আমি কিচ্ছু জানি না ভাই। এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমার কাছে খোলা কোনো জায়গা নাই। কার কাছে যাব আমি এটা কোনোভাবেই বুঝতে পারতেছি না। অ্যান্ড আমি যদি আমার মাকে মারি তাহলে হয়তো অনেকে বলবে যে আমি আমার মাকে মেরে ফেলতেছি, বা আমি সন্তান হয়ে কীভাবে মায়ের গায়ে হাত তুলে। আমি মায়ের নামে মামলা পর্যন্ত করছি থানাতে গিয়ে মায়ের নামে মামলা করছি যে মা এই জাদু টোনা এগুলো করে, মামলা করছি, কিন্তু মামলাতে আমি কোনো রকম সাড়া পাই নাই। আমার মা একটা কথাই বলে, তুই মামলা উঠাইয়া তাদেরকে বাঁচাইছ, আমি বেঁচে থাকতে এই মেয়ে বেঁচে থাকতে পারবো না। এই মেয়ের কারণে আমি সাদা শাড়ি পরছি, অ্যান্ড এই মেয়ের আমি ছাড়বো না এবং ওর বংশ আমি নির্বংশ করে দিব। এইগুলো শোনার পরে আমার শ্বশুর শাশুড়ি থেকে আত্মীয় স্বজন কেউ হচ্ছে আমাদের বাড়িতে আসে না।
ব্যাপারটা এখন এরকম হয়ে গেছে যে এলাকার সবগুলো মানুষ আমাকে বলতেছে আমি নাকি আমার শ্বশুরের পক্ষ নিয়ে আমার মায়ের সাথে আমি খারাপ ব্যবহার করি, আমার মায়ের সাথে আমি খারাপ ব্যবহার করি। কিন্তু আমার মায়ের সাথে আমি খারাপ কেন কেন ব্যবহার করি আপন ভাই, কথাগুলো আমি আজকে আপনার কাছে লিখলাম, আপনার কাছে আমি সব কিছু লিখে পাঠালাম। এবং বিশেষ করে আরেকটা কথা বলি ভাই, সহ্যের বাঁধ যখন ভেঙে যাবে, দেওয়ালটা যখন দেওয়ালে যখন পিঠ থেকে যাবে আপন ভাই, তখন আমি আমার মাকে দুনিয়া থেকে সরিয়ে দিতেও দ্বিধা করব না। আর এটার জন্য যদি আমার নিজের জীবন আমার যদি ফাঁসি হয়ে যায় আমি তাও করব। কারণ আমার একটা সন্তানকে মেরে ফেলছে, আমার দ্বিতীয় সন্তানটাও মরার পথে, এবং আমার মায়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমি জানি এই কথাগুলো আপনি যদি, আমি জানি না কতদূর বিশ্বাস করবেন, আমি আপনাকে আমার মায়ের ফোন নাম্বার দিয়েছি, আপনি চাইলে আমার মায়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমার মায়ের ঠিকানা পাঠাইছি। আর আমার মা এখন বর্তমানে এমন একটা ডাইনি হয়ে গেছে যে বিভিন্ন জায়গা থেকে আমার মায়ের কাছে মানুষ তাবিজ তোমার জন্য আসে। আমার মা এখন এই প্যারানর্মাল কাজগুলো করে। আপন ভাই আপনার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনি যদি পারেন আমাকে একটা সলিউশন দিবেন আমি কি করতে পারি। আর এখানে আমাদের এলাকার চেয়ারম্যানের নাম্বার দেওয়া আছে, যদি পারেন আপনি আমাদের চেয়ারম্যানের সাথে ব্যাপারগুলো নিয়ে কথা বলবেন। আর ভাই আমার সাথে প্লিজ যোগাযোগ করবেন, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। আপন ভাই ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা, গল্পের শুরুতে আমি বলেছিলাম যে আমাদের দুলাল ভাই হচ্ছে তার মাকে মেরে ফেলবে, এই হুমকিটাও আমি দিয়েছিল। যে যদি কখনো সে বললো যে যদি কখনো পেপার পত্রিকায় আমার নাম উঠে বা যদি কখনো কেউ জানে যে আমি আমার মাকে হত্যা করেছি, এটার জন্য যদি আমার কিছু হয়, ভাই আমি আপনাকে গল্পটা বললাম, আপনি এটা প্রচার করবেন যে আমি এই পরিস্থিতিতে দাঁড়ায় আছি, কীভাবে আমার মাকে আমি এটা থেকে সরাই আনবো। আচ্ছা, আমি কিন্তু এই ব্যাপার নিয়ে ওনার সাথে কথা বলেছি, কিন্তু উনি এই কথাগুলো লাইভে বলতে চায় না। কারণ উনি বলতে চান ওনার নিজের কিছু ব্যক্তিগত সমস্যা আছে। কারণ ব্যক্তিগত কিছু সমস্যা বলতে উনি চায় না যে ওনার এই কথাগুলো উনি আমাকে বলুক, এবং উনি আমাকে এই কথাগুলো ফেস টু ফেস বলুক। কারণ তার মাকে সে যে কোনো সময় একটা খারাপ স্টেপ নিবে এবং আমাকে বলেছিল যে ঠিকানাগুলো পর্যন্ত হাইড করার জন্য। তো আমি ঠিকানা ওইখানে অনেক কিছু হাইড করেছি এবং নাম ঠিকানাগুলো হাইড করে বলেছি, যেটা আসলে ওনার যে রিকোয়েস্ট ছিল যে ওইগুলো আমি করেছি। কারণ উনি যাতে কোনোভাবে যদি খারাপ স্টেপগুলো নিয়ে নেয়, আমি আপনাদেরকে বলেই রাখি তার টার্গেট হচ্ছে সে গোপনে তার মাকে এই দুনিয়া থেকে সরাই দেবে। সেটা আমাকে স্ট্রেট ফোনে এটাই বলেছে যে সে গোপনে তার মাকে দুনিয়া থেকে সরাই দিবে, এটা সে করবে। তো আমি আদৌ জানি না এটা আসলে দুলালের করা ঠিক হবে কি না, বা আপনারাও যারা গল্প শুনেছেন, জীবন নাটকের চেয়ে অনেক বেশি নাটকীয় দর্শক বন্ধুরা। এটাই জ্বলন্ত প্রমাণ যে দুলাল চেষ্টা করেছে তার মাকে বোঝানোর জন্য, হাতে পেয়ে ধরেছে, কেঁদেছে, গ্রামের মানুষ ধরেছে, চেয়ারম্যান মেম্বার সবাইকে দিয়ে ট্রাই করেছে, কিন্তু কোনোভাবেই সে তার মাকে লাইনে আনতে পারতেছে না। তার মা এই কাজগুলো কন্টিনিউ করে যাচ্ছে। মায়ের কাছ থেকে বউকে বাঁচানোর জন্য দিনাজপুর থেকে বউকে ঢাকা পর্যন্ত নিয়ে গেল, এবং ঢাকাতে যাওয়ার পরও সেম কাহিনিগুলো করতেছে। কারণ মায়ের কাছে তার বউর অলরেডি যত রকমের ব্ল্যাক ম্যাজিক বা তাবিজ তোলার জন্য যত রকমের থাকে, সরঞ্জামগুলো থাকে, মায়ের কাছে সব কিছু আছে। তো মা একটা কাটায় মা আর একটা করে, এভাবে কিন্তু অনেকগুলো করেছে। আমি আপনাদেরকে হয়তো 2-3টা বলেছিলাম যে শিং মাছে একবার করলো, তারপরে হচ্ছে কবুতরে, শিং মাছে, কবুতরে, তারপরে হচ্ছে অনেকগুলো প্রায় 8-10টার মতো উনি আমাকে লিখে পাঠালো। সবগুলো বলতে অনেক সময় লাগবে, যার জন্য আমি সংক্ষেপ করে আপনাদেরকে বললাম আর কি, যে সে একটা কাটলে তার মা আরেকটা করে। তো কোনোভাবেই সে তার মাকে বুঝাতে পারতেছে না। শেষ পর্যন্ত বউকে তাবিজ পর্যন্ত, বউয়ের পায়ে তাবিজও দিছে, কিন্তু কোনো কাজ হয় না। আর আমাকে শেষ পর্যন্ত একটা কথাই বলে যে আপন ভাই আমাদের পূর্ব পরিচিত ওর বাবাও কিন্তু 49 বৎসরে মারা গেছে। এটা আমার কাছে খুবই তাজ্জব লাগে ব্যাপারটা। চিন্তা করবেন, ওর বাবা, দুলাল ভাইয়ের বাবা যিনি, উনি কিন্তু ওরা কিন্তু উনি কিন্তু বলেছিল যে দুলাল ভাইয়ের বাবা কিন্তু বলেছিল 5 বছরের মাঝে কিন্তু আমি মারা যাবো, তুই কিছু একটা কর। দুলাল ভাই যখন স্কুলে পড়ে তখন এই কথাটা দুলাল ভাইয়ের বাবা বলেছিল। ঠিকই দুলাল ভাইয়ের বাবাও হচ্ছে মারা গেছে, ওই 5 বছরের মাঝে ওনার বাবা মারা গেল, এবং ওনার যে দাদা ছিল উনিও ওই বয়সে মারা গেল, এবং ওদের যে পূর্বপুরুষগুলো আছে সবাই সেম এই বয়সে মারা যায়। এবং দুলাল ভাই আমাকে এটা বলেছে, ভাই আমিও হয়তো একটা সময় মারা যাবো, খুব রিসেন্ট আমিও মারা যাবো, আমার যে পরিস্থিতি আর কি আমি বাঁচতে পারবো না। আমাদের সংসারের উপরে কেন আল্লাহর এই গজব, বা কেন এটা ভাই জানি না। যদি পারেন আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আমরাও দোয়া করি, এবং দুলাল ভাইকে আমি আমার পক্ষ থেকে বুঝিয়েছি, খুবভাবে বুঝিয়েছে ভাই এই কাজটা করা মোটেও ঠিক হবে না। আপনি ভালো সায়েন্টিস্টদের সাথে কথা বলেন, বা আপনার বউকে ভালো ডাক্তার দেখান, এবং আপনার মা যেহেতু কাজগুলো করতেছে আপনার মাকে কোনোভাবে দেখেন যে আপনি কন্ট্রোল করতে পারেন কিনা। উনি আমার কাছে এটাও বলেছিল যে তার মার হাত পা বেঁধে রাখলেও নাকি তার মা মুখের মাধ্যমে নাকি তাবিজ করতে পারে। খুবই এক্সপার্ট আর কি ওই লাইনে, ভীষণ এক্সপার্ট একটা মানুষ। আই ডোন্ট নো যে আমি কী বলবো, কারণ আমি বউয়ের পক্ষে যেতে পারি না, কারণ মা জন্ম দিয়েছে 10 মাস 10 দিন, আর মায়ের পক্ষে গেলে বউ তো কোনো অন্যায় করে নাই, কারণ বউর তো কোনো দোষ ছিল না, নীলার তো কোনো দোষ নাই।
যাই হোক, গ্রামের মানুষ কথায় কথায় বলে মানে খোদা হচ্ছে শাশুড়ির জন্য আছে, খোদা আবার বউয়ের জন্য আছে, খোদা দুজনের পক্ষে আছে। যার অন্যায় হবে আল্লাহ তারই বিচার করুক, আমি সেটাই চাই। দর্শক বন্ধুরা, এই গল্প সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে, কোনো মতামত যদি আপনাদের থেকে থাকে, তাহলে আপনারা প্লিজ কমেন্ট বক্সে আমাকে লিখতে পারেন। আমি সেটা যথারীতি আপনাদেরকে রিপ্লাই করার জন্য চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, আর হ্যাঁ, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশায় আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে, হ্যাঁ, জীবনের গল্প আমার এই অনুষ্ঠানে আমি আবারও হাজির হয়ে যাবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।